আজকে আমরা আলোচনা করব একক বা পরিমাপের একক, যার ইংরেজি নাম ইউনিটস অর ইউনিটস অফ মেজারমেন্ট। এর আগের ভিডিও আলোচনায় আমরা ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি সম্বন্ধে আলোচনা করেছিলাম। আমরা দেখেছিলাম যে ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি কাদের বলা হয়, না যাদের পরিমাপ করা যায় তারাই হচ্ছে ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি। আমরা দেখেছিলাম এর আগে আলোচনায় যখন বিস্তারিতভাবে ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি সম্বন্ধে আলোচনা করেছিলাম, তখন দেখেছিলাম যে ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে প্রধানত তিনটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এক, তাদের মধ্যে একটা সংখ্যাগত মান বা ম্যাগনিটিউড থাকবে। দ্বিতীয় হচ্ছে তার একটা একক বা ইউনিট থাকবে, এবং তৃতীয় হচ্ছে তার একটা অভিমুখ বা ডিরেকশন থাকবে। কিন্তু তিনটি যে একসঙ্গে থাকতেই হবে এমন কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। দেখা যায় যে কিছু ভৌত রাশি এমন রয়েছে যাদের শুধুমাত্র সংখ্যাগত মান বা ম্যাগনিটিউড আছে, কিন্তু ইউনিট বা ডিরেকশন কোনোটাই নেই। আবার কিছু ভৌত রাশি এমন রয়েছে যাদের ম্যাগনিটিউড রয়েছে, ইউনিট রয়েছে, কিন্তু ডিরেকশন নেই। আবার কিছু ভৌত রাশি এমনও রয়েছে যাদের ম্যাগনিটিউড, ইউনিট এবং ডিরেকশন তিনটি একসঙ্গে রয়েছে। তো এটা নিয়ে আমরা সবিস্তারে আলোচনা করেছি, সেটা নিয়ে আমরা এখানে আলোচনা করছি না। তো এই যে ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি নিয়ে যখন আলোচনা করেছিলাম, তখন এই একক বা ইউনিটের প্রসঙ্গটা আমাদের সামনে এসেছিল, এবং তখন আমাদের মনের মধ্যে একটা কিউরিওসিটি জেগেছিল যে একক বা ইউনিট বলতে কি বোঝায়। তো তখন আমরা বলেছিলাম যে এই ভৌত রাশির একক বা ইউনিট বলতে কি বোঝায় এটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো আজকের ভিডিওতে আমরা সেটাই করব, যে একক বা ইউনিট বলতে কি বোঝায় এটা নিয়ে একদম কমপ্লিট একটা ডিসকাশন হবে আজকে আলোচনায়। তো ভিডিওটিকে তোমরা একদম শেষ পর্যন্ত মন দিয়ে ধৈর্য সহকারে দেখো। আজকের ভিডিওটা একটু লেন্দি হবে, তার কারণ হচ্ছে ইউনিট সম্বন্ধে যত ইনফরমেশন দেওয়া যায় আমি চেষ্টা করেছি সব ইনফরমেশন এই ভিডিওটার মধ্যে দেওয়ার। তাই ভিডিওটিকে তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে আশা করছি এই একক বা ইউনিট সম্পর্কে একটা কমপ্লিট ধারণা তোমাদের তৈরি হবে। ঠিক আছে, তো চলো প্রথমে একটা উদাহরণ আমরা দেখে নিই। যেমনটা আমরা এর আগে আলোচনায় দেখেছিলাম যে যাকে আমরা পরিমাপ করতে পারবো তারাই হচ্ছে ভৌত রাশি। যেমন কোনো একটা মানুষের উচ্চতা, ধরো এই হচ্ছে তুমি, তোমার যদি উচ্চতাকে পরিমাপ করার কথা বলি, তাহলে উচ্চতা বলতে আসলে কতটুকু দৈর্ঘ্যকে বোঝাচ্ছে, তোমার পা থেকে মাথা পর্যন্ত যে দৈর্ঘ্য, এটা হচ্ছে তোমার উচ্চতা বা হাইট। তাহলে এই যে তোমার হাইট, এই উচ্চতা, এটাকে পরিমাপ করা যায়। সুতরাং এই হাইট বা এই যে উচ্চতা, এটা হচ্ছে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি। পরিষ্কার? এটা আমরা দেখেছিলাম এর আগে আলোচনায়। তাহলে এই হাইট বা উচ্চতাকে যখন আমরা পরিমাপ করছি, তখন পরিমাপটা আমরা কিভাবে লিখি? এইরকম ভাবে। কত সেটা? 5 ফুট। ধরো তোমার এই মাথা থেকে পা পর্যন্ত যে উচ্চতা, সেটা হচ্ছে 5 ফুট। ফুটকে কখনো কখনো এইরকম সাইন দিয়েও বোঝানো হয়। আমি যদি ফুট না লিখি, আমি এরকম একটা সাইন দিয়ে দিই, এরকম একটা, তখন বুঝতে হবে যে এটা ফুট বোঝাচ্ছে। আশা করি তোমরা অনেকে এটা জানো। তো যাই হোক, তাহলে এখানে দেখা যাচ্ছে এর মধ্যে আমরা কি বললাম, যে ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে তিনটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, কিন্তু তিনটি একসঙ্গে থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। চলো দেখা যায় এক্ষেত্রে কি রয়েছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে একটা সংখ্যাগত মান রয়েছে, অর্থাৎ ম্যাগনিটিউড রয়েছে। তাহলে এই যে 5, এটা হচ্ছে আমাদের ম্যাগনিটিউড বা সংখ্যাগত মান, সেটা রয়েছে। আর পাশে দেখো একটা কথা লেখা রয়েছে ফুট। এই যে কথাটা লেখা রয়েছে ফুট, এটাই হচ্ছে একক বা ইউনিট। কার একক? এই ভৌত রাশিটার একক। কথাটা বুঝতে হবে ভালো করে। কি বললাম? যে এই হাইট বা উচ্চতা যাকে আমরা পরিমাপ করতে পারছি, সেটা হচ্ছে একটা ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি, এবং ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশির মধ্যে এই বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাই। এক্ষেত্রে কি দেখা যাচ্ছে, যে এক্ষেত্রে তার একটা সংখ্যাগত মান রয়েছে এবং তার সাথে একটা কথা লেখা রয়েছে ফুট। তাহলে এই যে কথাটা লেখা রয়েছে, এটাই হচ্ছে একক বা ইউনিট। কার একক? এই ভৌত রাশিটার একক। এইভাবে কথাটা তোমাদেরকে মনে রাখতে হবে। এবার ফিজিক্সে এই একক বা ইউনিটকে কিভাবে সংজ্ঞায়িত করা হয়, চলো সেটা একটু দেখে নেওয়া যাক। ফিজিক্সে এই একক বা ইউনিটকে সংজ্ঞায়িত করা হয় এরকম ভাবে, যে কোনো রাশির একক, এখানে দেখো একটা কথা বলেছে রাশি। এই রাশি আর ভৌত রাশি কি আলাদা? না। তোমাদের সবসময় এটা মনে রাখতে হবে। আমি আগের আলোচনায় বলেছিলাম যে রাশিকে আমরা সবসময় ভৌত রাশিকে সবসময় ভৌত রাশি না বলে যদি শুধু রাশিও বলি, তাহলে বুঝতে হবে সেটা আসলে ভৌত রাশিকেই বোঝাচ্ছে। তবে রাশি আর ভৌত রাশি আলাদা জিনিস নয়। পরিষ্কার? মানে এর পরবর্তীতে আমরা অনেক ক্ষেত্রে দেখবে বারবার আমরা এই রাশি কথাটাকে ব্যবহার করছি, তাই কখনোই কনফিউশনের জন্য তৈরি না হয় যে রাশি আর ভৌত রাশি বোধহয় আলাদা জিনিস। আসলে কিন্তু না, রাশি আর ভৌত রাশি একই জিনিস। বারবার এই ভৌত কথাটা ব্যবহার না করে আমরা শুধু রাশি বললেও আমরা বুঝতে হবে সেটা ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশিকেই বোঝাচ্ছে। ঠিক আছে? তো কি বলা হচ্ছে, কোনো রাশির একক বলতে ওই রাশিটির একটি সুবিধাজনক, সরি এখানে একটু ভুল হয়েছে, এখানে রাশিটির, ঠিক আছে। তো কি বলা হয়েছে, যে কোনো রাশির একক বলতে ওই রাশিটির একটি সুবিধাজনক ও নির্দিষ্ট পরিমাপ বোঝায়, যার সাহায্যে সমজাতীয় পদার্থের পরিমাপ করা হয়।
আরেকবার পড়ি, যে কোনো রাশির একক বলতে ওই রাশিটির একটি সুবিধাজনক ও নির্দিষ্ট পরিমাপ বোঝায় যার সাহায্যে সমজাতীয় পদার্থের পরিমাপ করা হয়। এখানে দেখো দুটো কথা বলা হয়েছে, কি একটা হচ্ছে সুবিধাজনক আর দ্বিতীয় হচ্ছে একটা কথা নির্দিষ্ট পরিমাপ। এই সুবিধাজনক এবং নির্দিষ্ট পরিমাপ বলতে কি বোঝায়, এই কথা দুটোর মানে আমরা একটু পরে বুঝবো। দেখো তোমাদের একটা উদাহরণ দিই, তাহলে আসলে কি বলা হয়েছে। এটা আমি কি বললাম, এখানে ফিজিক্সে আমরা ভৌত রাশির একককে আমরা কিভাবে সংজ্ঞায়িত করি বা তার সংজ্ঞাটা কি হবে সেটা হচ্ছে এটা। কিন্তু এটা বলতে আসলে কি বোঝানো হচ্ছে, এটা যত আমরা আলোচনাটা এগোতে থাকবে তত দেখবে জিনিসটা পরিষ্কার হতে থাকবে যে এই কথাটার মধ্যে আসলে কি বলতে চাওয়া হয়েছে। ঠিক আছে, তো ধরো একটা উদাহরণ তোমাকে আমি দিই, যে বললাম তোমার উচ্চতা কত বা তোমার হাইট কত, তুমি বললে স্যার আমার হাইট হচ্ছে 5 ফুট। ঠিক আছে, তাহলে তোমাকে আমি জিজ্ঞাসা করলাম যে তোমার বাড়ি থেকে তোমার স্কুলের দূরত্ব কত, তুমি বললে স্যার আমার বাড়ি থেকে আমার স্কুলের দূরত্ব হচ্ছে 7 কিলোমিটার। তোমায় আমি জিজ্ঞাসা করলাম যে জলের বালতিতে জলের পরিমাণ কত, ধরো তোমার রান্নাঘরে জলের বালতিতে জল রয়েছে, তোমাকে জিজ্ঞেস করলাম যে জলের বালতিতে কত পরিমাণ জল রয়েছে, তুমি বললে স্যার আমাদের জলের বালতিতে 12 লিটার জল রয়েছে। আবার জিজ্ঞাসা করলাম ধরো তোমার ওজন কত, তুমি বলে স্যার আমার ওজন হচ্ছে 50 কেজি। ঠিক আছে, 50 কেজি। আবার ধরো তোমার জিজ্ঞাসা করলাম যে তোমার তোমার যে ক্লাসরুম বা স্কুল ঘর সেটার দৈর্ঘ্য কত, তুমি বলে স্যার আমি এটা জেনেছি যে আমাদের স্কুল ঘরের দৈর্ঘ্য হচ্ছে 55 মিটার। তাহলে আমি কি বললাম, ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে কারা, তাদেরকে পরিমাপ করা যায়, কাকে পরিমাপ করা যাচ্ছে আর কাকে পরিমাপ করা যায় আর কাকে পরিমাপ করা যায় না, এটা তো আমরা আগে ভিডিও আলোচনায় দেখেছিলাম। তো এখানে দেখেছিলাম যে তোমার কথাটা কিন্তু বা তুমি তোমাকে কিন্তু পরিমাপ করা যায় না, কি পরিমাপ করে, তোমার উচ্চতাটাকে পরিমাপ করা যাবে। সুতরাং তুমি ভৌত রাশি নাও কিন্তু তোমার উচ্চতা হচ্ছে একটা ভৌত রাশি। আশা করি তোমাদের এই কনফিউশনটা এখন আর নেই। সুতরাং এটা যদি একটা ভৌত রাশি হয় তাহলে ভৌত রাশির মধ্যে কি কি বৈশিষ্ট্য রয়েছে, একটা সংখ্যাগত মান রয়েছে, তার পাশাপাশি কথা একটা লেখা রয়েছে সেটা হচ্ছে ফুট। তাহলে এই ফুট কথাটা হচ্ছে আমাদের একক। কার একক, এই উচ্চতা ভৌত রাশিটির একক। ঠিক একইভাবে তোমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব, এই দূরত্বকে পরিমাপ করা যায়, সুতরাং এই দূরত্বের একক কত, এক্ষেত্রে হচ্ছে কিলোমিটার। ঠিক একইভাবে জলের পরিমাণ, জলের পরিমাণ বলতে আসলে জলের আয়তনের কথা বলা হচ্ছে। ঠিক আছে, তো জলের আয়তনটা কত, 12 লিটার, তাহলে এই লিটারটা হচ্ছে জলের আয়তনের একক। ঠিক একইভাবে তোমার ওজন কত, তাহলে ওজনের একক হচ্ছে কিলোগ্রাম বা কেজি। ঠিক একইভাবে তোমার স্কুল ঘরের দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যের একক কত, সেটা হচ্ছে মিটার। তাহলে আমরা এইখান থেকে বলতে পারি, আমরা এখান থেকে ইউনিট বা এককের যে ধারণাটা পেলাম বা একক বলতে কি বোঝায় সেটা আমরা যখন বুঝলাম তখন দেখলাম যে এই যে সংখ্যাগত মানের সঙ্গে যে কথাটা লেখা রয়েছে সেটাই হচ্ছে আসলে ওই ভৌত রাশিটির একক। তার মানে এখানে আমরা বলতে পারি ফুট, কিলোমিটার, লিটার, কেজি, এই মিটার, এরা সবাই হচ্ছে এক একটা একক। কারা একক, কাদের কাদের একক, এই পার্টিকুলার ভৌত রাশিগুলোর একক। হলো। আচ্ছা এবার দেখো এই কথাটাকে যদি আমি একটু ভেঙে লিখি তাহলে আমি কি লিখতে পারি, 5 গুণ 1 ফুট। ঠিক আছে, এবার 7 কিলোমিটারকে ভেঙে লিখলে আমরা লিখবো 7 গুণ 1 কিলোমিটার, 12 গুণ 1 লিটার, 50 গুণ 1 কেজি, 55 গুণ 1 মিটার। তার মানে দেখা যাচ্ছে এখান থেকে আমরা কি বলতে চাইছি অ্যাকচুয়ালি, ধরো তোমার উচ্চতা হচ্ছে 5 ফুট, তোমার এক বন্ধু রয়েছে তার উচ্চতা মনে করো 4.5 ফুট, তোমার আরেক বন্ধু রয়েছে যার উচ্চতা মনে করো 5.5 ফুট। তিনজনের ক্ষেত্রেই আমরা মনে করো তুমি হচ্ছে এ, তোমার এক বন্ধু হচ্ছে বি, তোমার আরেক বন্ধু হচ্ছে সি। তাহলে তোমার উচ্চতা 5 ফুট, তোমার বন্ধুর উচ্চতা 4.5 ফুট এবং তোমার বন্ধু সি এর উচ্চতা 5.5 ফুট। তিনজনের ক্ষেত্রে আমরা কি পরিমাপ করছি, উচ্চতা। রাশিটা একই রয়েছে, সুতরাং সেটার ক্ষেত্রে দেখা যাচ্ছে এই একই রাশির জন্য তার এককটাও একই থেকে যাচ্ছে, শুধুমাত্র তার সংখ্যাগত মানটা পরিবর্তন হচ্ছে কিন্তু তার এককটা একই থেকে যাচ্ছে। এটার ক্ষেত্রে হচ্ছে 4.5 ফুট, এটার ক্ষেত্রে হচ্ছে 5 ফুট, এটার ক্ষেত্রে হচ্ছে 5.5 ফুট, শুধুমাত্র সংখ্যাগত মানটা পরিবর্তন হচ্ছে। তার মানে আমরা যদি এই 1 ফুট কত সেটা যদি পরিমাপ করতে পারি তাহলে 5 ফুট কত সেটা আমরা পরিমাপ করতে পারবো, কারণ আমি জানি এখান থেকে এইটুকু দূরত্ব হচ্ছে 1 ফুট।
তাহলে এখান থেকে যদি 1 ফুট দূরত্ব 5 ফুট বলতে আমি 5 গুণ হিসাব করবো, মানে এখান থেকে এইটুকু হচ্ছে 2 ফুট হবে, আরো যদি আমি এইটুকু নেই তাহলে 3 ফুট হবে। তাহলে এরকম করতে করতে 5 ফুট 10 ফুট 15 ফুট 20 ফুট যত দরকার আমরা সব এখান থেকে পেয়ে যাব। তাহলে আমরা আরেকভাবে বললে আমি কি বলতে পারি, একক কি, কোন রাশির পরিমাপ ওই রাশিটির এককের সঙ্গে তুলনা করে বের করা হয়, বা কোন রাশির পরিমাপ ওই রাশিটির এককের কত গুণ এই হিসাবে পরিমাপ করা হয় বলতে পারি। কারণ 1 ফুট কত সেটা যদি জানি তাহলে 5 ফুট কত সেটা আমরা বের করতে পারবো। তাহলে এই ভৌত রাশিটির এককের কত গুণ সেই হিসাবে এই ভৌত রাশিটার পরিমাপ আমরা করতে পারি। বোঝা গেল কথাটা? এখানে দেখো একটা কথা লেখা রয়েছে যে যার সাহায্যে সমজাতীয় পদার্থের পরিমাপ করা হয়। তোমার ওজন কত? 50 কেজি। ধরো তোমাকে তোমার মা বললো যে দোকানে গিয়ে চাল কিনে নিয়ে এতো, তুমি গিয়ে বললে দোকানে গিয়ে কাকু আমাকে 5 কিলো চাল দিন। তোমার ওজন মাপা হচ্ছে কিলোগ্রাম বা কেজিতে বা কিলোতে, তুমি যে চাল কিনতে যাচ্ছ সেটার ওজন কিন্তু পরিমাপ করা হচ্ছে কেজিতে। তার মানে দেখা যাচ্ছে যে তুমি বা চাল এই ধরনের কঠিন কোনো বস্তু বা সলিড কোনো ম্যাটেরিয়ালের যখন আমরা ওজনকে পরিমাপ করব তার ক্ষেত্রে সবসময় এই এককটা কিন্তু একই থেকে যাচ্ছে। ঠিক একইভাবে মনে করো তোমাকে আমি যে উদাহরণটা দিয়েছি, জলের বালতিতে কত পরিমাণ জল রয়েছে বা জলের আয়তনটা কত, সেক্ষেত্রে তুমি এককটা কি ব্যবহার করেছো? লিটার। এবার তোমাকে যদি বলে তোমার মা যে যা দোকান থেকে দুধ কিনে নিয়ে এতো, তুমি গিয়ে কি বলবে? কাকু আমাকে 5 কিলো দুধ দিন বা 5 ফুট দুধ দিন। না, তুমি বলে 5 লিটার দুধ দিন, তাই তো বলো দোকানে গিয়ে। তার মানে দেখা যাচ্ছে জলের ক্ষেত্রেও এককটা হচ্ছে, জলের যে আয়তনের ক্ষেত্রে এককটা হচ্ছে লিটার। ঠিক একইভাবে দুধের ক্ষেত্রেও দুধের আয়তনের পরিমাপ করার জন্য কিন্তু আমরা লিটার একককেই ব্যবহার করছি। তার মানে তরল জাতীয় কোনো পদার্থ তার যদি আমরা আয়তনটাকে পরিমাপ করতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা কোন এককটাকে ব্যবহার করব? লিটার এককটাকে। এই কথাটি কিন্তু এখানে বলা হয়েছে, যার সাহায্যে সমজাতীয় পদার্থের পরিমাপ করা, অর্থাৎ সমজাতীয় পদার্থের এককটা একই থাকবে। যেমন তোমার ক্ষেত্রে তোমার ওজন যদি পরিমাপ করে তাহলে সেটা যদি কিলোতে পরিমাপ করি বা কেজিতে পরিমাপ করি, চাল, গম, আটা এই সমস্ত কঠিন পদার্থের ক্ষেত্রে তার ওজন পরিমাপ করার জন্য কিন্তু আমরা এই কিলোগ্রাম বা কেজিকেই ব্যবহার করব। ঠিক একইভাবে জল, দুধ ইত্যাদির আয়তনকে পরিমাপ করার জন্য আমরা এই লিটার এককে ব্যবহার করব। তাহলে সমজাতীয় পদার্থের পরিমাপ করার জন্য আমরা একই ধরনের একক ব্যবহার করব। এই কথাটার মাধ্যমে এই কথাটি বোঝানো হচ্ছে। আশা করি এই কনফিউশনটা নেই। তাহলে এই একক কি সেটা আমরা এখন চিনে গেলাম, যে কোনো একটা রাশির পরিমাপ যখন আমাদেরকে দেওয়া থাকবে তাহলে সেই পরিমাপের মধ্যে কোন জিনিসটাকে আমরা একক বলি। আশা করি তোমাদের এখন কোনো কনফিউশন নেই। ঠিক, তাহলে একক কি সেটা আমরা জানলাম, মানে একক কি চিনলাম এটা বলতে পারি। এবার একক সম্বন্ধে আরো বিস্তারিতভাবে আস্তে আস্তে আমরা যে আলোচনায় জানতে থাকবো। তো এখানে যে এককের সংজ্ঞাটা দেওয়া হয়েছে সেখানে দুটো কথা আমরা পেয়েছি, একটা হচ্ছে সুবিধাজনক, একটা হচ্ছে নির্দিষ্ট পরিমাপ। এই কথা দুটোর মাধ্যমে আসলে কি বোঝানো হচ্ছে এটাও আমরা আস্তে আস্তে জানবো। একটু আগে আমি সেটা বলেছি, তোমরা মন দিয়ে একটু দেখতে থাকো। আশা করি তোমাদের এই পুরো বিষয়টা একটা কমপ্লিট একটা কনসেপ্ট তোমাদের তৈরি হয়ে যাবে। আশা করি একক সম্বন্ধে আর কোনো কনফিউশন তোমাদের থাকবে না। এবার এইটুকু যে আলোচনা আমরা করলাম, এই আলোচনাটা থেকে আমাদের মনের মধ্যে দুটো কোয়েশ্চেন আমাদের আসলো। জানি না তোমাদের আসলো কিনা, কিন্তু আমার একটু মনের মধ্যে একটা কনফিউশন তৈরি হলো। কি হলো? যে স্যার আমরা এর আগের আলোচনায় যখন আমরা পড়েছিলাম তখন আমরা কি দেখেছিলাম, যে ধরো এই হচ্ছে একটা বাড়ি, একটু একটা আঁকার চেষ্টা করি। এই মনে করে একটা বাড়ি, ঠিক আছে? তো এই বাড়ির দৈর্ঘ্য বলতে আমরা কোন দূরত্বটাকে বুঝি? এই দূরত্বটাকে আমরা বলি দৈর্ঘ্য। প্রস্থ বলতে কোনটাকে বুঝি? এইটুকু বলি আমরা প্রস্থ। আর উচ্চতা বলতে কোনটুকুকে বুঝি? এইটুকু বলি আমরা উচ্চতা। এবার দৈর্ঘ্যকে পরিমাপ করার জন্য ধরে নিলাম আমি এই বাড়িটার দৈর্ঘ্য হচ্ছে 15 ফুট, প্রস্থ হচ্ছে মনে করো 12 ফুট, আর উচ্চতা মনে করো 10 ফুট। যখন নাম দিয়েছে এটার দৈর্ঘ্য, নাম দিয়েছে এটার প্রস্থ, নাম দিয়েছে এটার উচ্চতা, কিন্তু আসলে আমরা কি পরিমাপ করছি? দৈর্ঘ্যকে পরিমাপ করছি। এখান থেকে এইটুকু দৈর্ঘ্য কত, এখান থেকে এইটুকু দৈর্ঘ্য কত, আর এখান থেকে এইটুকু দৈর্ঘ্য কত। কথাটা বোঝা গেল আমি কি বলতে চাইছি এখানে? তার মানে আমি বলতে চাইছি এখানে যে এখানে তোমার উচ্চতাটাকে যখন পরিমাপ করা হচ্ছে তখনও কিন্তু আমি আসলে দৈর্ঘ্যকে পরিমাপ করছি। তোমার বাড়ি থেকে তোমার স্কুলের দূরত্বটাকে যখন পরিমাপ করছি তখনও কিন্তু আমরা একটা দৈর্ঘ্যকেই পরিমাপ করছি, এবং তোমার স্কুল ঘরের যখন দৈর্ঘ্যকে পরিমাপ তখন আমরা একটা দৈর্ঘ্যকেই পরিমাপ করছি।
তাহলে স্যার আপনি যে বললেন একটু আগেই যে একটা ভৌত রাশির এই একটা একক নির্দিষ্ট, যখন আমরা আয়তনকে পরিমাপ করি তখন লিটার এককে ব্যবহার করছি, যখন আমরা ওজনকে পরিমাপ করি তখন আমরা কেজিকে ব্যবহার করি। কিন্তু এখানে দেখা যাচ্ছে স্যার একটা কনফিউশন তৈরি হয়ে গেল যে উচ্চতা বা দূরত্ব বা দৈর্ঘ্য এই তিনটেতে আসলে একই জিনিস, এটা হচ্ছে দৈর্ঘ্যকে পরিমাপ করার কথা বলা হচ্ছে। তাহলে একই ধরনের রাশির জন্য কখনো কখনো আমরা ফুট ব্যবহার করছি, কখনো কিলোমিটার ব্যবহার করছি, কখনো মিটার ব্যবহার করছি। এরকমটা কেন? বা এরকম হলে পরে আমাদের তো কনফিউশন তৈরি হয়ে যাবে, ব্যাপারটা আরো বেশি জটিল হয়ে গেল, আমাদের তো বিষয়টা বেশ সহজ হলো না। পরিষ্কার? এই একটা প্রশ্ন আমাদের মনের মধ্যে আসলো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমাদের, মনে করো আমি মনে করো ইন্ডিয়াতে থাকি, তাহলে ইন্ডিয়াতে এই 1 মিটার দৈর্ঘ্য বলতে কতটুকু দৈর্ঘ্যকে বোঝায়, বা 1 মিটার দৈর্ঘ্য বলতে যেটুকু দৈর্ঘ্যকে বোঝায়, বাংলাদেশেও কি 1 মিটার দৈর্ঘ্য বলতে ঠিক সেটুকু দৈর্ঘ্যকেই বোঝায়? আমেরিকাতেও কি 1 মিটার দৈর্ঘ্য বলতে সেটুকু দৈর্ঘ্য বোঝায়? আফগানিস্তানেও কি 1 মিটার দৈর্ঘ্য বলতে 1 মিটার যেটুকু আমরা ইন্ডিয়াতে মাপি বা বাংলাদেশে মাপি, আফগানিস্তান বা আফ্রিকা বা সৌদি আরব, যে কোনো জায়গাতেই তুমি চলে যাও না কেন, সব জায়গাতেই কি 1 মিটার দৈর্ঘ্যটা কি সেম? দ্বিতীয় প্রশ্ন। পরিষ্কার? আর তৃতীয় প্রশ্ন হচ্ছে যে 1 মিটার দৈর্ঘ্য বলতে আসলে কতটুকু দৈর্ঘ্য সেটাই বা আমি কি করে বুঝবো? কারণ আপনি বলছেন যে আমার স্কুল ঘরের দৈর্ঘ্য হচ্ছে 55 মিটার, তাহলে 55 মিটারকে পরিমাপ করতে গেলে তো আমাকে 1 মিটার কত সেটুকু আগে জানতে হবে, তারপরে আমি থেকে 55 গুণ করলে না আমি 55 মিটার পাবো। অর্থাৎ এখান থেকে এটুকু যদি 1 মিটার হয়, সেই 1 মিটার আসলে কতটুকু দৈর্ঘ্য সেটাই যদি আমি না জানি, তাহলে 2 মিটার কতটুকু হবে, 3 মিটার কত হবে, ঠিক একইভাবে 55 মিটার কতটুকু হবে, সেটা আমরা কি করে বুঝবো? তাহলে প্রশ্ন তিনটে আশা করি তোমাদের পরিষ্কার হলো। কি বললাম? আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে সকল দেশের ক্ষেত্রে এই 1 মিটার দৈর্ঘ্য বা 1 লিটার আয়তন বা 1 কিলোমিটার দৈর্ঘ্য বা 1 ফুট দৈর্ঘ্য বা 1 কেজি ওজন, এটা কি সব দেশের ক্ষেত্রে একই? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে 1 মিটার দৈর্ঘ্য বলতে আসলে কতটুকু দৈর্ঘ্যকে বোঝায়, সেটা আমরা কি করে বুঝবো? আর তৃতীয় প্রশ্ন হচ্ছে যে একটা রাশির ক্ষেত্রে এতগুলো একক, এই কনফিউশনটা কেন থাকবে? এর সুবিধাটাই বা কি আর এর অসুবিধাটাই বা কি? এমন তো হতে পারতো যে উচ্চতা, দূরত্ব, দৈর্ঘ্য এই সব ক্ষেত্রে আমরা একই একক ব্যবহার করতাম, তাহলে কোনো কনফিউশন থাকতো না। কিন্তু দেখা যাচ্ছে তিনটি একই ধরনের রাশি, অথচ তাদের এককগুলো আলাদা আলাদা। তাহলে এই ব্যাপারটা এরকমই বা কেন হলো? চলে এক এক করে এইগুলোর উত্তরগুলো একটু খোঁজা যাক। তাই যে কথাটা একটু বললাম সেটা আমি একটু লিখে দিই। এখানে যেটা কথা বললাম যে আমরা দৈর্ঘ্য বা লেন্থকে পরিমাপ করার জন্য কখনো কখনো আমরা মিটার এককে ব্যবহার করি, কখনো কিলোমিটার এককে ব্যবহার করি, কখনো আমরা সেন্টিমিটারও ব্যবহার করে থাকি, আবার এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কখনো আমরা ফুটকেও ব্যবহার করে থাকি। এই ফুটকে অনেক সময় আমরা এরকম এফটি লিখেও প্রকাশ করে থাকি। তো এখানে একটু অনেকের কনফিউশন থাকতে পারে, আমি একটু পরিষ্কার করে দিই ব্যাপারটাকে। কখনো কখনো দেখবে যে কথাটা ফুট লেখা থাকে, কখনো কখনো এটাকে ফিট বলা হয়ে থাকে বা ফিট লেখা হয়ে থাকে। এই ফিট হচ্ছে সিঙ্গুলার ফর্ম আর ফিট হচ্ছে প্লুরাল ফর্ম। কথাটা বোঝা গেল? এটা এক বচনে আমরা ফুটকে ব্যবহার করে থাকি, বহু বচনে আমরা ফিট কথাটাকে ব্যবহার করে থাকি। এখানে অ্যাকচুয়ালি আমাদের লেখা উচিত ছিল 5 ফিট, বা এটাকে যখন ভেঙে লিখবো তখন 5 × 1 ফুট। কথাটা বোঝা গেল? এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হতো, তো এটা ভুল নয়। কিন্তু ওইভাবে আমি যদি এখানে যদি 5 ফুট না লিখে 5 ফিট লিখতাম, তাহলে আসলে ব্যাপারটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হতো। যাই হোক, তো এতে খুব একটা পার্থক্য হবে না। আমরা সাধারণত এইভাবে FOOT বা FEET লিখি না, আমরা সাধারণত এরকম ভাবে এফ একটা টি লিখে দিই, তাতেই বোঝানো হয় এটা ফুটকে বোঝাচ্ছে। যেমন আমরা কিলোমিটারকে আমরা KILOMETRE এভাবে কিন্তু লিখি না, আমরা জাস্ট ইন শর্ট KM লিখে দিই, তাহলে বুঝে যায় এটা আমাদের কিলোমিটারকে বোঝাচ্ছে। পরিষ্কার? ঠিক আছে। তো যে কথাটা বললাম যে আমরা দৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা এরকম কখনো মিটার, কখনো কিলোমিটার, কখনো সেন্টিমিটার, কখনো ফুট এরকম ব্যবহার করে থাকি। আবার কোনো একটা বস্তুর ভরকে পরিমাপ করার জন্য কখনো আমরা কেজি ব্যবহার করছি, কখনো গ্রাম ব্যবহার করছি, কখনো মিলিগ্রাম ব্যবহার করছি। ঠিক একেবারে সময়কে পরিমাপ করার জন্য কখনো আমরা ঘন্টায় পরিমাপ করছি, কখনো মিনিটে পরিমাপ করছি, কখনো সেকেন্ডে পরিমাপ করছি। আসলে তো তিনটে আমাদের সময়কেই বোঝাচ্ছে। তাহলে একটা রাশির জন্য আমরা 3 ধরনের একক কেন ব্যবহার করব? এই একটা কনফিউশন আমাদের ছিল, যে কথাটা একটু আগে আমি বললাম। তাহলে এক এক করে এগুলো উত্তর দেওয়া যাক। প্রথম প্রশ্ন হচ্ছিল যে আমাদের প্রত্যেকটা দেশের জন্য এই 1 মিটার বা 1 লিটার বা 1 কিলোমিটার বা 1 ফুট বা 1 কেজি এগুলো কি সবসময় সমান? উত্তর হচ্ছে হ্যাঁ। তুমি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, আমেরিকা, চায়না, বিশ্বের যে কোনো দেশে চলে যাও না কেন, এই 1 মিটার দৈর্ঘ্য বলতে কতটুকু দৈর্ঘ্য সব জায়গাতেই সমান। সেটা কিভাবে সম্ভব? সেটা সম্ভব এভাবেই হয়েছে যে সমস্ত দেশের
প্রতিনিধিরা বা বলতে পারো বিজ্ঞানীরা মিলে এটা ঠিক করেছে যে না, আমরা নিজেদের দেশে দেশে ইচ্ছা মতো আমরা দৈর্ঘ্যকে পরিমাপ করব না, আমরা সবাই মিলে ঠিক করব যে 1 মিটার দৈর্ঘ্য বলতে কতটুকু বোঝায়, এবং সেটা আমরা সব দেশের ক্ষেত্রেই সেই দৈর্ঘ্যটাকেই প্রমাণ মান হিসেবে ধরে নেব, বা সেইটাকে প্রমাণ ধরে নিয়ে বা সেইটাকে সমান ধরে নিয়ে আমরা সব দেশে 1 মিটারকে হিসাব করব। এটার জন্য কি করা হলো, সব দেশের বিজ্ঞানীরা মিলে একটা সংস্থা তৈরি করলো যার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স। কি বললাম, ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স বলে একটা সংস্থা বা একটা আন্তর্জাতিক সংস্থা তৈরি করা হলো, যার সদর দপ্তর কোথায় রয়েছে, ফ্রান্স দেশের প্যারিস শহরের সেন্ট ক্লাউড বলে একটা জায়গা রয়েছে সেখানে। কি করা হয়েছে, সেখানে এই ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স এর সদর দপ্তরে কি করা হয়েছে, একটা প্লাটিনাম এবং ইরিডিয়ামের একটা সংকর ধাতুকে নেওয়া হয়েছে, অর্থাৎ প্লাটিনাম এবং ইরিডিয়ামকে মিলিয়ে, কথাটা একটু উপর দিকে তুলে, প্লাটিনাম যাকে আমরা ইন শর্ট এভাবে লিখি পিটি, আর ইরিডিয়াম IR। প্লাটিনাম এবং ইরিডিয়াম, যেখানে প্লাটিনামের পার্সেন্টেজ হচ্ছে 90% আর ইরিডিয়াম হচ্ছে 10%, এই দুটো ধাতুকে মিলিয়ে একটা সংকর ধাতু বা একটা মিশ্র ধাতু তৈরি করা হলো। এই মিশ্র ধাতুর যে দণ্ড, সেই দণ্ডের মধ্যে দুটো দাগ দেওয়া রয়েছে। এবার সমস্ত দেশের প্রতিনিধিরা মিলে ঠিক করলো যে এই যে দণ্ডটা, এই ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স এর সদর দপ্তর, যেটা কিনা ফ্রান্সের প্যারিস শহরের সেন্ট ক্লাউড বলে একটা জায়গাতে রয়েছে, সেখানে এই যে দণ্ডটাকে রাখা হয়েছে তার মধ্যে যে দুটো দাগ রয়েছে, বলা হচ্ছে এই দুটো দাগের মধ্যবর্তীকার যে দূরত্ব, এটাই হচ্ছে 1 মিটার দূরত্ব, এবং সব দেশ এই জিনিসটাকেই ফলো করবে। অর্থাৎ সব দেশের ক্ষেত্রে 1 মিটার বলতে আসলে এইটুকু দূরত্বকেই বোঝাবে বা এইটুকু দৈর্ঘ্যকেই বোঝাবে। কারণ এটা যদি না হয় তাহলে কি হবে, অনেক সমস্যা হয়ে যাবে। তার কারণটা কি, বৈজ্ঞানিক যে সমস্ত আমাদের এক্সপেরিমেন্টগুলো হয় সেই ক্ষেত্রে আমরা যে মেজারমেন্টগুলো পাবো, তাহলে আমি ইন্ডিয়াতে বসে আমি 1 মিটার বলতে যতটুকু দৈর্ঘ্যকে বোঝাচ্ছি, আমি যদি সেই জিনিসটাই আমেরিকাতে গিয়ে এক্সপেরিমেন্ট করতে থাকি, তাহলে আমেরিকার একজন বিজ্ঞানী সেই এক্সপেরিমেন্টটা করলো, সেখানে যদি 1 মিটার বলতে আলাদা দৈর্ঘ্য বোঝায়, তাহলে একটা বিরাট কনফিউশন তৈরি হবে। সেজন্য কি করা হলো, সবাই মিলে ঠিক করা হলো যে 1 মিটার বলতে আসলে এইটুকু দূরত্ব, এবং আমরা সব দেশ এই জিনিসটাকেই ফলো করব। ঠিক আছে, তাহলে আমি কি বললাম কথাটা, এই যে এইরকম এই প্লাটিনাম এবং ইরিডিয়ামের একটা সংকর ধাতুর একটা এরকম একটা বার বা দণ্ড নেওয়া হলো, এবং দণ্ডের মধ্যে এরকম দুটো দাগ দেওয়া রয়েছে। এই দুটো দাগের মধ্যবর্তীকার যে দূরত্ব, এটাকেই বলা হলো 1 মিটার দূরত্ব। তাহলে 1 মিটার দূরত্ব কত সেটা পেয়ে গেলাম। এবার 2 মিটার, 3 মিটার, 4 মিটার, 50 মিটার, 55 মিটার, 100 মিটার, কতটুকু দরকার সব আমরা পেয়ে যাব। পরিষ্কার হলো কথাটা। তাহলে 1 মিটার বলতে কতটুকু, আশা করি এখন আর তোমাদের কোনো কনফিউশন নেই। তার মানে দুটো প্রশ্ন উত্তর পেয়ে গেলাম। এক হচ্ছে সব দেশের এই 1 মিটার বা 1 কেজি বা 1 লিটার বা 1 কিলোমিটার বা 1 ফুট, সব দেশের এই পরিমাপটা কি সেম? উত্তর হচ্ছে হ্যাঁ। সেটা কিভাবে সেম হলো, এইভাবে সেম হলো যে সবাই মিলে ঠিক করেছে যে 1 মিটার বলতে কতটুকু বোঝায়। ঠিক একইভাবে এই প্লাটিনাম এবং ইরিডিয়ামের সংকর ধাতুর এরকম একটা, এইরকম একটা চোঙাকার একটা বার রয়েছে, বুঝতে গেল, মানে সলিড এরকম একটা চোঙাকার, এরকম একটা আমরা যেটা ওজন মাপার জন্য ব্যবহার করে থাকি, এই ধরনের এরকম একটা সলিড একটা বস্তু রাখা রয়েছে। বলা হয়েছে যে এই প্লাটিনাম এবং ইরিডিয়ামের ধাতুর তৈরি এই যে বারটা, এটার ওজন হচ্ছে বা এটার ভর হচ্ছে 1 কেজি। ওজন তো ঠিক নয়, ভর। তাহলে ভর হচ্ছে 1 কেজি। তাহলে সব দেশের ক্ষেত্রে তুমি যেই দেশে চলে যাও না কেন, 1 কেজি বলতে আসলে এইটুকুরই সমান হবে। ইন্ডিয়া, বাংলাদেশ, তুমি যে কোনো জায়গায় যাও না কেন, তুমি ইন্ডিয়াতে যদি 1 কেজি মাপো, তাহলে দেখবে এই যে এই আন্তর্জাতিক সংস্থার ঘরে রাখা রয়েছে 1 কেজি, এর সঙ্গে সমান। বাংলাদেশেও যে 1 কেজি পরিমাপ করা হয় সেটা হচ্ছে এটার সঙ্গে সমান। তাহলে ইনডিরেক্টলি বলতে গেলে আমরা সব দেশের ক্ষেত্রেই 1 কেজি বলতে কতটুকু বোঝায় সেটা আমরা পেয়ে গেলাম। ঠিক একইভাবে 1 লিটার বলতে কতটুকু বোঝায় সেটাও আমরা এখান থেকেই পেয়ে যাই। হলো পরিষ্কার। তৃতীয় প্রশ্ন যেটা আমার রয়েছে সেটা কি না, একটা রাশির জন্য এতগুলো একক কেন? এই কনফিউশনটা কেন তৈরি হলো? আসলে এটা কনফিউশন না, এটা আমাদের হিসাবের সুবিধার জন্য এই জিনিসটাকে আমরা ব্যবহার করে থাকি। সেটা কিভাবে, যে 1 মিটার যদি আমাদের জানা থাকে, তাহলে 1 কিলোমিটার বলতে কতটুকু দৈর্ঘ্য সেটা আমরা এই 1 মিটারের সাহায্যেই বের করতে পারবো।
আমাকে আলাদা করে আর 1 মিটার, 1 কিলোমিটার, 1 সেন্টিমিটার, 1 ফুট এগুলোকে আলাদা করে বের করতে হবে না, বা 1 কেজি বা 1 গ্রাম, 1 মিলিগ্রাম আলাদা করে আমাদেরকে বের করতে হবে না। ঠিক যেমনটা আমরা জানি যে 60 সেকেন্ডে 1 সেকেন্ডকে যদি আমি 1 সেকেন্ডের 60 গুণ নিই, অর্থাৎ 60 সেকেন্ড নিই, তার মানে সেটা আমাদের 1 মিনিটকে বোঝায়। আবার এরকম 60 মিনিট নিলে পরে সেটা আমাদের 1 ঘন্টাকে বোঝায়। ঠিক তেমনই আমরা 1 মিটার থেকে আমরা 1 কিলোমিটারও যেতে পারবো, 1 মিটার থেকে আমরা 1 সেন্টিমিটারও যেতে পারবো। সেটা আমরা কিভাবে করে থাকি, আশা করি তোমরা সেটা জানো, যে লেন্থের ক্ষেত্রে মিটার থেকে কিলোমিটার বা মিটার থেকে সেন্টিমিটার আমরা কিভাবে যাই না, 1 সেন্টিমিটার বলতে আসলে বোঝায় 10⁻²মিটার। আশা করি এখন তোমরা যারা ক্লাস 11-এ বা এইচএসসিতে পড়ছো, আশা করি তোমাদের এই বিষয়টা সম্বন্ধে কোনো কনফিউশন থাকার কথা নয়। যে 10⁻² বলতে আসলে কি বোঝায়, 10⁻² বলতে বোঝায় আসলে 1/10⁻²। আর 10⁻² মানে কি, 10⁻² মানে হচ্ছে একের পিছনে দুটো শূন্য, শূন্যর উপরে 2 দেওয়া আছে মানে দুটো শূন্য। আশা করি এটা তোমরা জানো যে 1/x এটাকে আমরা x⁻⁻1 এরকম লিখতে পারি। তো ঠিক এই জিনিসটাকে উল্টে লিখেছি, যে 10⁻² মানে হচ্ছে 1/10⁻²। আবার 10⁻² মানে হচ্ছে 100। তার মানে এখান থেকে আমরা এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 1 মিটার, মানে এটাকে যদি আমরা ভেঙে লিখতাম যে 10⁻, এটা যদি লিখি এখানে 10⁻² মিটার, সেটা আসলে কি 10⁻² গুণ 1 মিটার, যেমনটা আমরা এক্ষেত্রে লিখেছি। তার মানে 1 মিটার 10⁻² মানে হচ্ছে 1/100, তাহলে 1/100 1 মিটার। তার মানে এই কথাটা আসলে কি বোঝাচ্ছে, যে 1 মিটারের 100 ভাগের 1 ভাগ, অর্থাৎ 1 মিটার কত সেটা আমরা জানি, এবার তাকে আমরা 100টা ভাগ করে দেবো। তাহলে 100টা ভাগ করে দিলে পরে তার একটা যে ভাগ হবে সেটা হচ্ছে 1 সেন্টিমিটারের সমান। যেমনটা আমরা স্কেল ব্যবহার করে থাকি বাড়িতে, আমরা পড়াশোনার ক্ষেত্রে বা বিভিন্ন মেজারমেন্টের ক্ষেত্রে যে স্কেল ব্যবহার করি, সেই স্কেলের মধ্যে দেখবেন এরকম দাগ দেওয়া থাকে। তার মানে কি এই 1 মিটারকে যদি আমরা 100টা ভাগ করি, তাহলে এই একটা ভাগের মধ্যবর্তীকার যে দূরত্ব সেটা হচ্ছে 1 সেন্টিমিটার। ঠিক একইভাবে 1 কিলোমিটারকে যদি আমরা হিসাব করি, তাহলে সেটা কিভাবে করব, 1 কিলোমিটার বলতে 10⁻³ মিটার, আর 10⁻³ মানে কি, একের পিছনে 3টা শূন্য, তাহলে একের পিছনে 3টা শূন্য ইন্টু 1 মিটার। তার মানে 1 মিটারের 1000 গুণের সমান হচ্ছে আমাদের 1 কিলোমিটার। তার মানে দেখা যাচ্ছে যদি আমরা 1 মিটার কি সেটা যদি জানি, তাহলে 1 মিটার থেকে আমরা 1 সেন্টিমিটারও পেয়ে যাব। সেটা কত না, 1 মিটারের 100 ভাগের 1 ভাগ হচ্ছে 1 সেন্টিমিটার। ঠিক একইভাবে 1 মিটার যদি আমাদের জানা থাকে, তাহলে 1 কিলোমিটার কত হবে সেটাও আমরা এখান থেকে বের করতে পারবো। সেটা কিভাবে পাবো না, 1 মিটারকে যদি আমরা 1000 গুণ করি, তাহলে সেটা 1 কিলোমিটারের সঙ্গে সমান হবে। আশা করি পরিষ্কার হলো। তাহলে প্রশ্ন হচ্ছে এখানে যে তাহলে এই ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্সের কথা যে আপনি বললেন, এই যে সংস্থা, এই সংস্থার সদর দপ্তরে যে এইরকম একটা প্লাটিনাম ইরিডিয়ামের সংকর ধাতুর তৈরি একটা ধাতব দণ্ড রয়েছে, এবং যেখানে এই দুটো দাগের মধ্যবর্তীকার দূরত্বকে আপনি বলছেন 1 মিটার, তাহলে সেখানে কি 1 কিলোমিটারের এরকম একটা কোনো দণ্ড রয়েছে, সেখানে কি 1 সেন্টিমিটার এরকম কোনো দণ্ড রয়েছে? উত্তর হচ্ছে যে না, সেখানে শুধুমাত্র এই 1 মিটার দৈর্ঘ্যটাকেই রাখা রয়েছে। তাহলে কেন আমরা 1 মিটার দৈর্ঘ্যটাকে এখানে রাখলাম, বা 1 মিটারকে আমরা কেন হিসাব করলাম? আমরা 1 সেন্টিমিটার থেকেও তো আমরা হিসাব করতে পারতাম। যদি আমার 1 সেন্টিমিটার এরকম একটা দণ্ড রাখতাম, সেখান থেকে আমি 1 মিটারও বের করতে পারতাম, 1 কিলোমিটারও বের করতে পারতাম। পারতাম, এটার মধ্যে কোনো সন্দেহ নেই যে 1 সেন্টিমিটার জানা থাকলে আমি কি 1 কিলোমিটার কত বের করতে পারবো না, 1 মিটার কত সেটা আমরা বের করতে পারবো না, পারবো। এখান থেকেই সেই কথাটা চলে আসলো। এই যে আমরা একটু চলে যাই রিক্যাপ করে, যেখানে বলেছিলাম যে কোন রাশির একক বলতে এখানে আমরা দুটো কথা বলেছিলাম, একটা হচ্ছে সুবিধাজনক আর একটা হচ্ছে নির্দিষ্ট পরিমাপ। এই দুটো কথার উত্তর এখন তোমরা পেয়ে যাবে। কি কি বললাম, সুবিধাজনক ও নির্দিষ্ট পরিমাপ। সুবিধাজনক এবং নির্দিষ্ট পরিমাপ, এখানে দেখো নির্দিষ্ট পরিমাপ বলতে এই যে নির্দিষ্ট পরিমাপ, এই প্লাটিনাম ইরিডিয়ামের সংকর ধাতুর মধ্যে রাখা দুটো দাগের মধ্যবর্তীকার যে দূরত্ব, এই নির্দিষ্ট পরিমাপটাই হচ্ছে 1 মিটার। তাই নির্দিষ্ট পরিমাপ বলতে কি বোঝা গেল? আর সুবিধাজনক কথাটা কেন বলা হলো, সুবিধাজনক কথার মানে হচ্ছে ধরো এই একটা জায়গা আর এই একটা জায়গা, তুমি কোন জায়গাতে থাকলে পরে তোমার ক্ষেত্রে এই জায়গায় যাওয়া এবং এই জায়গায় যাওয়া অনেক বেশি সহজ হবে। ধরো তুমি যদি এইখানে থাকতে, তাহলে তোমার থেকে এখানে যাওয়াটা অনেক সহজ হতো, কিন্তু তুলনামূলকভাবে এখানে যাওয়াটা অনেক কঠিন হতো, কারণ এই দূরত্বটা অনেক বেশি। ঠিক একইভাবে তুমি যদি এখানে না থেকে তুমি যদি এইখানে থাকতে, তাহলে তোমার কাছে এখান থেকে এখানে যাওয়াটা অনেক বেশি সহজ হতো। ঠিক একইভাবে তোমার এখান থেকে এখানে যাওয়াটা কিন্তু অনেক বেশি কঠিন হতো, কারণ এই দূরত্বটা অনেকটাই বেশি।
কিন্তু তুমি যদি এখানে বা এখানে না থেকে তুমি যদি মাঝামাঝি কোনো একটা জায়গাতে থাকতে, তাহলে তোমার ক্ষেত্রে এখানে যাওয়াটা যতটুকু কষ্টকর বা যতটা সহজ হতো, এখান থেকে এখানে যাওয়াটা ততটা কষ্টকর বা ততটা সহজ হতো। মানে আমি বলতে চাইছি যে তুমি এই দুটো জায়গার মাঝামাঝি কোনো একটা জায়গায় থাকলে পরে এখান থেকে এদিক বা এদিক তোমাকে যেদিকে যেতে হতো না কেন, তোমার ক্ষেত্রে দুটোই সুবিধাজনক হতো। ঠিক একইভাবে আমরা যখন এই লেন্থের পরিমাপ করার জন্য কখনো মিটার ব্যবহার করছি, কখনো কিলোমিটার ব্যবহার করছি, কখনো সেন্টিমিটার ব্যবহার করছি, আমরা মিটার, কিলোমিটার, সেন্টিমিটারকে আমার আলাদা আলাদা করে জানার দরকার না, আমি শুধুমাত্র মিটারকে জানবো। মিটারকে জানলে পরে সেখান থেকে সেন্টিমিটার বা সেখান থেকে কিলোমিটার বের করতে পারবো। তাহলে যেই কথাটা আমি এখানে উদাহরণ দিয়ে বোঝাতে চাইলাম, আসলে মিটারটা হচ্ছে সেন্টিমিটার, কিলোমিটার এই সবগুলোর মাঝামাঝি একটা একক, মাঝামাঝি একটা দৈর্ঘ্য। আর মাঝামাঝি যদি জানা থাকে, তাহলে মাঝের থেকে ছোট জিনিস বের করাও সহজ হবে, বড় জিনিস বের করাও সহজ হবে। কিন্তু আমার কাছে যদি আমার ছোট জিনিসটা জানা থাকতো, তাহলে মনে করো, ধরো আমি এই যে কথাটা বলছিলাম, আমি 1 মিটার না ধরে যদি আমি 1 সেন্টিমিটার ধরতাম, তাহলে 1 সেন্টিমিটার থেকে যদি আমাকে 1 কিলোমিটার কত সেটা বের করতে হতো, 1 সেন্টিমিটার থেকে যদি 1 কিলোমিটার বের করতে হতো, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতাম? এই 1 কিলোমিটার বলতে আসলে বোঝায় 100 × 1000, এত সেন্টিমিটার। তার মানে দেখো 1 কিলোমিটারকে লেখার জন্য কতগুলো শূন্যকে ব্যবহার করতে হচ্ছে, আমার কত বড় ভাবে কথাটা লিখতে হচ্ছে। কিন্তু এটাকে যদি আমি মিটারে লিখতাম, তাহলে 1000 মিটার। খুব সুবিধা হচ্ছে না, কিন্তু একটু সুবিধা হচ্ছে, তাই না? ঠিক একইভাবে আমাকে যদি 1 সেন্টিমিটার থেকে আরো বড় কোনো একটা একক বের করতে হয়, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই জিনিসটা আরো অনেক বড় হয়ে যাচ্ছে। কিন্তু মিটার থেকে বের করতে গেলে আমাকে এতগুলো শূন্য ব্যবহার করতে হচ্ছে না, আমার 3টে শূন্য ব্যবহার করলেই চলছে। বা এর থেকে যদি আমার আরেকটু বড় কোনো রাশি বের করতে, তাহলে সেক্ষেত্রে তুলনামূলকভাবে আমাকে কম শূন্য ব্যবহার করতে হবে। ঠিক একইভাবে আমি যদি কোনো একটা বড় একটা একক ব্যবহার করতাম, মানে 1 কিলোমিটার ব্যবহার করতাম, তাহলে 1 কিলোমিটার থেকে সেন্টিমিটারকে ব্যবহার করতে হলে আমাকে এই 1 কিলোমিটারকে আমাদের 1 লক্ষ ভাগ করতে হতো, তাহলে গিয়ে আমরা 1 সেন্টিমিটার পেতাম। সেটা অনেক বেশি কঠিন। তুলনামূলকভাবে 1 মিটারকে আমি 100টা ভাগ করলে পরে আমরা 1 সেন্টিমিটার পেয়ে যাব। কথাটা বোঝা গেল? তার মানে 1 মিটারটা হচ্ছে মাঝামাঝি একটা অবস্থান বা মাঝামাঝি একটা জায়গায় রয়েছে, একটা সুবিধাজনক জায়গায় রয়েছে, যার জন্য কি হচ্ছে, এই 1 মিটার থেকে 1 কিলোমিটার বা 1 মিটার থেকে 1 সেন্টিমিটার বের করাটা অনেক বেশি সহজ হয়। এই জন্য আমরা পরিমাপ করার জন্য বা দৈর্ঘ্যকে পরিমাপ করার জন্য এই 1 মিটারকে আমরা প্রমাণ মান বা স্ট্যান্ডার্ড ভ্যালু ধরে নিয়ে থাকি। কি বললাম কথাটা? এটাকে একটু উপর দিকে তুলে দিই। এই জন্য আমরা কি করে থাকি, এই 1 মিটার দৈর্ঘ্যকে, লেন্থ বা দৈর্ঘ্যের পরিমাপের জন্য 1 মিটারকে আমরা বলে থাকি স্ট্যান্ডার্ড ভ্যালু বা প্রমাণ মান। ঠিক একইভাবে আয়তনের ক্ষেত্রে 1 লিটারকে বলে থাকি স্ট্যান্ডার্ড ভ্যালু বা প্রমাণ মান। ঠিক একইভাবে ভরের ক্ষেত্রে 1 কেজিকে বলে থাকি আমরা স্ট্যান্ডার্ড ভ্যালু বা প্রমাণ মান। তার মানে এই নির্দিষ্ট মানটা আমাদের ফিক্সড রয়েছে। এই যে সদর দপ্তরে আমাদের 1 মিটার বা 1 লিটার বা 1 কেজি এগুলো আমাদের ফিক্স রাখা রয়েছে, এবং সেটা সব দেশেই সেই পরিমাপটাকে নিয়ে যাওয়া হয়েছে, এবং সেটার হিসেবেই তারা ওই 1 মিটার থেকে 1 কিলোমিটার বা 1 মিটার থেকে 1 সেন্টিমিটার বের করে থাকে। ঠিক একইভাবে 1 লিটার থেকে 1 কিলোলিটার, 1 মিলিলিটার বের করতে অনেক বেশি সহজ হয়। ঠিক একইভাবে আমরা যেমন এই ক্ষেত্রে যেমন দেখলাম যে এই যে মাস পরিমাপ করার জন্য বা ভরকে পরিমাপ করার জন্য কেজিকে, তাহলে কেজির থেকে মিলিগ্রাম বা কেজির থেকে গ্রাম বের করা অনেক বেশি সহজ হয়। পরিষ্কার হলো কথাটা? তার মানে এখান থেকে আমি একটু যদি ছোট্ট করে রিক্যাপ করে দিই, তাহলে আমরা কি পেলাম, যে কোনো একটা ভৌত রাশির একক বলতে কি বোঝায়, যে ওই রাশিটির একটা সুবিধাজনক ও নির্দিষ্ট পরিমাপকে বোঝায়। সুবিধাজনক ও নির্দিষ্ট পরিমাপের কথা আশা করি এখানে এখন বুঝতে পারলে। সুবিধাজনক এবং নির্দিষ্ট পরিমাপ বলতে কি বোঝায়? সুবিধাজনক হচ্ছে যে আমরা এমন একটা পরিমাপকে নেব যেটা কিনা মাঝামাঝি বা একটা, মনে করো একটা স্ট্যান্ডার্ড পজিশনে থাকবে, যেখান থেকে আমরা বড় কোনো জায়গায় যেতে বা সেখান থেকে ছোট কোনো জায়গায় যেতে গেলে আমাদের কোনো কষ্ট করতে কম করতে হবে বা আমাদের অনেক সুবিধা হবে। এই জন্য এটাকে সুবিধাজনক মান বলা হচ্ছে। যদি আমি এখানে একটা প্রমাণ মান হিসেবে এই যে 1 মিটারকে তো আমরা স্ট্যান্ডার্ড ভ্যালু বা প্রমাণ মান ধরছি, যদি এখন 1 কিলোমিটার ধরো, তাহলে 1 কিলোমিটার বলতে আসলে কতটুকু দৈর্ঘ্য আশা করি তোমাদের একটা আইডিয়া আছে। তাহলে অত মিটার দৈর্ঘ্যের বা 1 কিলোমিটার দৈর্ঘ্যের একটা দণ্ডকে যদি একটা ঘরের মধ্যে অ্যাকোমোডেট করতে হয়, তাহলে কত বড় একটা ঘর লাগবে তোমরা আশা করি বুঝতে পারছো। তাহলে সেই জিনিসটাকে প্রিজার্ভ করে রাখাটাও খুব বেশি ডিফিকাল্ট। সেই তুলনায় যদি আমি 1 মিটারকে রাখি, তাহলে সেই জিনিসটা একটা কম্প্যাক্ট সাইজের হয়ে গেল, সেটাকে সহজে এটাকে স্টোর করে রাখা যাচ্ছে।
সুতরাং এটা হচ্ছে একটা সুবিধাজনক মান। আর নির্দিষ্ট মান কেন? নির্দিষ্ট মান বলতে বুঝলাম যে এইরকম একটা দণ্ডের যে দুটো দাগ, এই দুটো দাগের মধ্যবর্তীকার যে দৈর্ঘ্য সেটাই হচ্ছে আমাদের 1 মিটার, একটা নির্দিষ্ট পরিমাপ। ঠিক আছে, তাহলে সুবিধাজনক ও নির্দিষ্ট পরিমাপ বলতে কি বোঝায়, কোন একটা রাশির এককের, সেটা আমরা পেয়ে গেলাম। তারপর আমরা এই সমজাতীয় পদার্থের পরিমাপের কথা তো আমরা একটু আগে জানলামই, যে জলের হোক বা দুধের হোক, সবার ক্ষেত্রে যখন আমরা আয়তনকে পরিমাপ করবো তখন আমরা লিটার এককে ব্যবহার করবো। আমরা সমজাতীয় পদার্থের ক্ষেত্রে এককটা একই থাকবে। ওজনের ক্ষেত্রেও তাই। ধরো তোমার ওজন বা চালের ওজন বা গমের ওজন, তাহলে এই ধরনের সলিড বা কঠিন কোনো পদার্থের ওজন পরিমাপ করার জন্য বা ভরকে পরিমাপ করার জন্য আমরা এই কেজি এককে ব্যবহার করে থাকি। ঠিক আছে, তাহলে আশা করি এইটুকু পর্যন্ত তোমাদের আলোচনা কোনো কনফিউশন নেই। তাহলে আমরা দৈর্ঘ্যের ক্ষেত্রে 1 মিটারকে আমরা বলে থাকি স্ট্যান্ডার্ড ভ্যালু বা প্রমাণ মান, ভলিউম বা আয়তনের ক্ষেত্রে আমরা 1 লিটারকে বলে থাকি স্ট্যান্ডার্ড ভ্যালু বা প্রমাণ মান, আর ভর বা মাসের ক্ষেত্রে আমরা 1 কেজিকে বলে থাকি স্ট্যান্ডার্ড ভ্যালু বা প্রমাণ মান। ঠিক আছে, কি বললাম? মাস বা ভরের ক্ষেত্রে আমাদের স্ট্যান্ডার্ড ভ্যালু কত হবে? 1 কেজি। তাহলে এই যে 1 মিটার বা 1 লিটার বা 1 কেজিকে স্ট্যান্ডার্ড ভ্যালু বা প্রমাণ মান ধরার জন্য এই 1 লিটার বা 1 মিটার বা 1 কিলোগ্রামের একটা কতগুলো বৈশিষ্ট্য থাকতে হবে, যে কথাগুলো আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। সেই বৈশিষ্ট্যগুলো কি কি আমরা পড়লাম, একটু যদি এখানে লিখি তাহলে কি পাই? বৈশিষ্ট্যগুলো হচ্ছে যে স্ট্যান্ডার্ড ভ্যালু বা প্রমাণ মানে কতগুলো বৈশিষ্ট্য থাকতে হবে। এক হচ্ছে যে যার সাহায্যে আমরা প্রমাণ মান হিসাব করছি তার একটা সুবিধাজনক আকার থাকতে হবে, অর্থাৎ আকারটা খুব বেশি বড়ও হওয়া যাবে না, খুব বেশি ছোটও হওয়া যাবে না, মাঝামাঝি একটা অবস্থান থাকতে হবে। সেই জন্য আমরা 1 মিটারকে আমরা স্ট্যান্ডার্ড ভ্যালু ধরে থাকি, এটা আমরা বললাম। ঠিক একইভাবে এবার অনেকের প্রশ্ন হতে পারে মনের মধ্যে যে স্যার এখানে আমরা কেন প্লাটিনাম এবং ইরিডিয়ামের সংকর ধাতুকে নিলাম, আমরা লোহার কোনো দণ্ডকে কেন নিলাম না, বা তামার কোনো দণ্ডকে কেন নিলাম না? এবার তোমরা জানো নিশ্চয়ই যে লোহা বা তামা এগুলোকে যদি আমরা গরম করি এটা সহজেই দৈর্ঘ্যে বৃদ্ধি পাবে, বা এটাকে যদি ঠান্ডা করা যায় সহজে এটা সংকুচিত হয়ে যাবে। তুলনামূলক অতটা সংকুচিত হবে না, কিন্তু তার দৈর্ঘ্যের একটা পরিবর্তন হবে উষ্ণতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে। তার এখন তুমি ফ্রান্স দেশে রাখা এই দণ্ডটার মধ্যে যে দৈর্ঘ্য রাখা রয়েছে, এই যে প্লাটিনাম ইরিডিয়ামের ধাতুর তৈরি রাখা রয়েছে, এটা যদি মনে করো তামার তৈরি হতো, তাহলে কি করতে? এবার ইন্ডিয়া থেকে যে গেল সেরকম তামার কোনো একটা দণ্ড নিয়ে গেল, এখান থেকে এইটুকু যে মেজার সেটা মেজার করে নিয়ে চলে আসলো। এবার রাশিয়ার সাইবেরিয়ার মনে করো কোনো একজন বিজ্ঞানী গেল, সেও এরকম একটা তামার দণ্ড নিয়ে গেল। এবার সৌদি আরবের কোনো একজন মনে করো গেল, সেও এরকম একটা তামার দণ্ড নিয়ে গেল। তারা কি করলো? সবাই এই পরিমাপটা নিয়ে আসলো নিজের নিজের দেশে পরিমাপ করে। তাহলে তো সবার কাছে সমান হয়ে গেল, কিন্তু না। তামাক কিন্তু তাপের ক্ষেত্রে একটু সংবেদনশীল। তার মানে তাপের পরিবর্তনের ফলে তামা বা লোহা এই ধরনের পদার্থের ক্ষেত্রে কি হবে, যদি সেটাকে ঠান্ডা জায়গায় নিয়ে যাই তাহলে সেটা একটু সংকুচিত হয়ে যাবে, বা এবার সৌদি আরবে নিয়ে গেলাম সেখানে গরম জায়গা, সেটা একটু প্রসারিত হয়ে যাবে। তার মানে পরিমাপ করে আসার পরে দেখা গেল যে এই সংকুচন এবং প্রসারণের জন্য কি হচ্ছে, এই স্ট্যান্ডার্ড ভ্যালু বা প্রমাণ মান হিসেবে রাখা যে দণ্ড, সেখানে 1 মিটার বলতে দৈর্ঘ্য যা বোঝায়, তুমি যদি সাইবেরিয়া বা রাশিয়াতে চলে যাও তখন দেখবে দৈর্ঘ্যটা একটু কমে গেল। আবার তুমি যদি সৌদি আরবে যাও, সেখানে যেহেতু এটা প্রসারিত হয়ে গেছে, তাদের দেশে 1 মিটারের যে দৈর্ঘ্য সেটা একটু বেড়ে গেল। কথা বোঝা গেল? সেজন্য আমরা এমন একটা ধাতুকে নেব যেটা উষ্ণতা বা চাপ, তাপ ইত্যাদির পরিবর্তনের জন্য সহজে সেটা সংকুচিত বা প্রসারিত হবে না বা পরিবর্তন হবে না। তাহলে কি হবে? সব দেশের ক্ষেত্রে এই পরিমাপটা সবসময় সমান থাকবে। এই কথাটি বলা হচ্ছে। সময় এবং স্থানের পরিবর্তনে ধ্রুবক থাকবে, চাপ, উষ্ণতা ইত্যাদির প্রভাবে পরিবর্তিত হবে না, নকল করার জন্য সহজে পাবে। এমন কোনো বা ধাতু নেব না যেটা অন্য কোনো জায়গাতেই পাওয়া যাচ্ছে না এবং খুব রেয়ার একটা জিনিস, সেটাও করা যাবে না। সর্বজনীন গ্রাহ্য, সবাই যেন সেটাকে অ্যাকসেপ্ট করে সেই জিনিসটার দিকে আমার ধ্যান রাখতে হবে, এবং অবিনশ্বর হয় মানে সহজে সেটা যেন ভেঙে না যায়, নষ্ট না হয়ে যায়, সেটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। তার মানে স্ট্যান্ডার্ড ভ্যালু বা প্রমাণ মানের কতগুলো বৈশিষ্ট্য থাকতে হবে, সেগুলো কি কি? এগুলো তোমাদের বইতেও লেখা রয়েছে, এগুলো তোমরা একটু জেনে রাখবে। আশা করি এখন আর তোমাদের এই জিনিসগুলো বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। হলো এটুকু পরিষ্কার? আচ্ছা, আলোচনা আমাদের আরেকটু রয়েছে, তোমরা একটু মন দিয়ে দেখতে থাকো, কারণ আমি বলেছি ভিডিওটা একটু লম্বা হবে, কারণ এখানে আমি চেষ্টা করেছি যে এই রাশির একক বা পরিমাপের এককের যে যতগুলো ইনফরমেশন এখানে দেওয়া যায় আমি সবটুকু এখানে দেওয়ার চেষ্টা করেছি।
আচ্ছা, এবার দেখো আমরা যখন এর আগে আলোচনা করেছিলাম অর্থাৎ ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশির সম্বন্ধে আলোচনা করেছিলাম, তখন আমরা একটা কথা পেয়েছিলাম, সেটা কি, যে রাশি বা ভৌত রাশিকে যদি আমরা শ্রেণীবিন্যাস করি, তো তার মধ্যে একটা শ্রেণী এমন ছিল যাদেরকে আমরা বলেছিলাম মৌলিক রাশি। মৌলিক রাশি বা ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস বলতে কি বোঝায়, এটা নিয়ে আমরা এর আগে আলোচনা করেছি। তো যারা ভিডিওটিকে দেখোনি তারা একটু দেখে নিও। সেখানে আমরা কি দেখেছিলাম, যে মৌলিক রাশি ভৌত রাশির একটা ভাগ। কিছু রাশি এমন রয়েছে যারা অন্য কোনো রাশির সাহায্যের প্রয়োজন হয় না তাকে প্রকাশ করার জন্য, এমনকি তারা নিজেদের উপরে নির্ভরশীল নয়। অর্থাৎ ভৌত রাশিকে যদি আমরা শ্রেণীবিন্যাস করি যে তারা পরস্পরের উপর নির্ভর করে কি করে না, সেটার বেসিসে যখন আমরা ভৌত রাশিকে শ্রেণীবিন্যাস করেছিলাম, তখন দেখেছিলাম যে ভৌত রাশির একটা ভাগ আমরা পাই, সেটাকে বলে থাকি মৌলিক রাশি বা ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস। অর্থাৎ কিছু কিছু রাশি এমন রয়েছে যারা অন্য কোনো রাশির উপরে নির্ভর করে না, এমনকি তারা পরস্পরের উপরে নির্ভর করে না, সেই ধরনের রাশিকে আমরা বলেছিলাম মৌলিক রাশি। তাহলে আমরা দেখলাম যে প্রত্যেকটা রাশির একটা একক রয়েছে। তাহলে মৌলিক রাশিগুলোর এক একটা একক রয়েছে। এই মৌলিক রাশিগুলোর একককে আমরা বলে থাকি মৌলিক একক, ফান্ডামেন্টাল ইউনিটস। এবার এই মৌলিক রাশিগুলোর সংজ্ঞা যখন আমরা পড়েছিলাম, তার পাশাপাশি কতগুলো উদাহরণ দেখেছিলাম। সেগুলো কি কি একটু যদি তোমার রিমাইন্ড করো, কয়েকটা যদি আমি নাম বলি, যেমন দৈর্ঘ্য, ভর, সময়, তড়িৎ প্রবাহ মাত্রা, দীপন প্রাবল্য, উষ্ণতা ইত্যাদি ইত্যাদি, এরকম অনেকগুলো পড়েছিলাম। তো দেখা যায় যে এখন তো আমরা আলোচনা করছি মেকানিক্স বা বলবিদ্যার আলোচনা। এই মেকানিক্স বা বলবিদ্যার আলোচনার ক্ষেত্রে দেখা যায় যে তিনটি রাশি এমন রয়েছে বা তিনটি মৌলিক রাশি এমন রয়েছে যে যাদের সাহায্যে আমরা এই বলবিদ্যার বা মেকানিক্সের সমস্ত রাশিকে আমরা প্রকাশ করতে পারি। কি কি সেগুলো একটু যদি লিখি তাহলে সেগুলো আমরা পাই কি কি। সেগুলো হচ্ছে, এক হচ্ছে দৈর্ঘ্য, দ্বিতীয় হচ্ছে ভর এবং তৃতীয় হচ্ছে সময়। এই তিনটি মৌলিক রাশি এবং তাদের যে করসপন্ডিং একক, অর্থাৎ কি দৈর্ঘ্যের একক, ভরের একক এবং সময়ের একক, এই তিনটে যদি জানা থাকে তাহলে মোটামুটি আমাদের মেকানিক্সের সমস্ত কাজ হয়ে যাবে। কিরকম ভাবে, ধরো তোমাদেরকে আমি একটা উদাহরণ দিই। মৌলিক এককে ব্যবহার করার সুবিধাগুলো কি কি, এই তিনটে এককে ব্যবহার করে, যেমন আমরা জানি কি বেগের একক। এখনো তো আমরা আলোচনার মধ্যে এখনো প্রবেশ করিনি, পরবর্তীতে যখন আমরা গতিবিদ্যা দেখব তখন দেখব বেগ, ত্বরণ, বল, ভরবেগ ইত্যাদি ইত্যাদি এই সমস্ত ভৌত রাশির প্রসঙ্গ আসছে, সেখানে আমরা এগুলো সম্বন্ধেও বিস্তারিতভাবে আলোচনা করব। তো আপাতত তোমরা জেনে রাখো, এই যে বেগ একটা ভৌত রাশি, তাই ভৌত রাশির একক রয়েছে, সে এককটা কি, সেটা হচ্ছে মিটার পার সেকেন্ড। ঠিক একইভাবে ত্বরণ, এটাও একটা ভৌত রাশি, এর এককটা কি, সেটা আমরা দেখবো যে মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক একইভাবে বল একটা ভৌত রাশি, এর একক হচ্ছে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক একইভাবে ভরবেগ, এটাও একটা ভৌত রাশি এবং এর একক দেখা যায় সেটা কি, কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। দেখো এক্ষেত্রে এই বেগ, ত্বরণ, বল, ভরবেগ এদের যে এককগুলো রয়েছে, এখানে দেখো মিটার, সেকেন্ড, কিলোগ্রাম এগুলোকেই ব্যবহার করা হচ্ছে। আসলে এই সবগুলো কিন্তু এই তিনটে মৌলিক একককে ব্যবহার করেই আমরা পেয়ে গেছি। তার মানে ভৌত রাশির আলোচনাতে আমরা যতগুলো ভৌত রাশির কথা শিখবো, মানে ফিজিক্সে আমরা যা কিছুই আলোচনা করব সেগুলো প্রত্যেকটা এক একটা ভৌত রাশি। মেকানিক্সের ক্ষেত্রে আমরা যতগুলো ভৌত রাশির কথা শিখবো, তাদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে আমাদের একককে জানার বা মেজার করার প্রয়োজন নেই। আমরা যদি এই তিনটি মৌলিক একককে জেনে রাখি, তাহলে এই তিনটি মৌলিক একককে ব্যবহার করে আমরা সমস্ত বাকি যত এককগুলো রয়েছে সবগুলোকেই আমরা বের করে নিতে পারবো। বুঝতে পারলে কথাটা? তাহলে মৌলিক রাশির আলোচনায় আমরা দেখেছিলাম যে মৌলিক রাশি শুধুমাত্র তিনটি রাশি নয়, এর পাশাপাশি আরো কয়েকটা মৌলিক রাশি রয়েছে। সেগুলো কি কি, সেগুলো একটু আমরা এখানে দেখে নিই। এই দৈর্ঘ্য, ভর এবং সময়ের পাশাপাশি আরো চারটি মৌলিক রাশি রয়েছে। সেগুলো হচ্ছে উষ্ণতা, তড়িৎ প্রবাহ মাত্রা, দীপন প্রাবল্য এবং পদার্থের পরিমাণ। এবং তাদের করেসপন্ডিং যে এককগুলো সেগুলো কি কি, দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, ভরের একক হচ্ছে কিলোগ্রাম, সময়ের একক হচ্ছে সেকেন্ড, উষ্ণতার একক হচ্ছে কেলভিন, তড়িৎ প্রবাহ মাত্রার একক হচ্ছে অ্যাম্পিয়ার, দীপন প্রাবল্যের একক হচ্ছে ক্যান্ডেলা, আর পদার্থের পরিমাণের একক হচ্ছে মোল। এবং আমরা দেখলাম যে একটু আগে যে বারবার আমরা কিলোগ্রাম কথাটাকে ব্যবহার না করে আমরা কি করে থাকি, কেজি এইভাবে লিখে থাকি। তাহলে এই ক্ষেত্রে তোমরা এই জিনিসগুলো একটু খেয়াল করে রাখবে। মিটারকে আমরা ব্যবহার করার জন্য শুধুমাত্র এম লিখি, তাহলে বোঝা যায় সেটা মিটারকে বোঝাচ্ছে। সেকেন্ডকে বোঝানোর জন্য শুধু আমরা এস লিখে দিই। ঠিক আছে, মোলকে ব্যবহার করার জন্য এমওএল লিখে দিই, ক্যান্ডেলাকে ব্যবহার করার জন্য সিরি লিখে দিই, অ্যাম্পিয়ারকে ব্যবহার করার জন্য বড় হাতে এ লিখে দিই, এবং কেলভিনকে প্রকাশ করার জন্য আমরা এরকম ভাবে ক্যাপিটাল লেটার কে দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি। তো এই জিনিসগুলো তোমরা
জেনে রাখবে। তো এখানে তোমাদের জানার জন্য একটু আমি বলে রাখি যে আমরা বললাম মৌলিক রাশি, আমরা সাধারণত বলে থাকি মৌলিক রাশি হচ্ছে 7টা, কি কি এগুলো, কিন্তু না, এর পাশাপাশি আরো দুটো মৌলিক রাশি রয়েছে, সেগুলো তোমাদের জানার জন্য একটু বলে রাখি। একটা হচ্ছে প্লেন অ্যাঙ্গেল, আরেকটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল মানে কোণ, ঠিক আছে। এই প্লেন অ্যাঙ্গেলকে আমরা প্রকাশ করে থাকি রেডিয়ান এককে, আর সলিড অ্যাঙ্গেলকে প্রকাশ করে থাকি স্টেরেডিয়ান এককে। স্টেরেডিয়ান। তাহলে অ্যাঙ্গেল বলতে কি বোঝায়? অ্যাঙ্গেল হচ্ছে, আশা করি এটা তোমরা জানোই, এই একটা রেখা আর এই একটা রেখা, এদের মধ্যবর্তীকার যে কোণ সেটাই হচ্ছে আমাদের কত, প্লেন অ্যাঙ্গেল বা সাধারণ কোণ যেটাকে আমরা বলে থাকি। আর সলিড অ্যাঙ্গেল বলতে বোঝায় ঘন কোণ, অর্থাৎ ধরো একটা পেপারকে, যেমন আমরা আমরা যে ঝালমুড়ি খাই, তো ঝালমুড়ি যে ঠোঙ্গাটা সেটা কেমন দেখতে হয়? এইরকম দেখতে হয় ঝালমুড়ির ঠোঙ্গাটা। তাহলে এইরকম একটা 3D শেপের এই যে কোণটা, এই কোণটাকে আমরা বলে থাকি ঘন কোণ। আর এরকম দুটো রেখা বা দুটো এরকম লাইনের মধ্যবর্তীকার যে কোণ সেটা হচ্ছে আমাদের প্লেন অ্যাঙ্গেল, ঠিক আছে। তো আশা করি এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি না, আমরা এখন আপাতত একক নিয়ে আলোচনা করছি, তো সেই জিনিসটার মধ্যে আমরা একটু কনসেন্ট্রেট থাকি। শুধুমাত্র তোমাদের বোঝানোর জন্য বললাম, এটাকে আমরা বলে থাকি কোণ, আর এটাকে আমরা বলে থাকি ঘন কোণ। এই 3D শেপে যখন আমরা এই কোণটাকে পরিমাপ করব তখন আমরা এটাকে বলে থাকি ঘন কোণ। তাহলে এতটুকু যে আলোচনা হলো সেখানে আমরা একক কি সেটা জানলাম, মানে এককে চিনলাম প্রথমে, যে কোনো একটা ভৌত রাশির যে পরিমাপ যেখানে লেখা রয়েছে সেই পরিমাপের মধ্যে একক বলতে কোন জিনিসটাকে বোঝায় সেটা আমরা চিনলাম। এককের কি সংজ্ঞা সেটা আমরা দেখলাম। প্রথমে আমাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছিল, আমি তখন বলেছিলাম যে আস্তে আস্তে আমাদের আলোচনা যত এগোতে থাকবে এই সংজ্ঞাতে কি কথা বলা রয়েছে সেটা আমাদের কাছে একদম পরিষ্কার হয়ে আসবে। আমরা দেখলাম যে আমাদের আলোচনা যত এগোতে থাকলো সেখানে দুটো কথা লেখা রয়েছিল, যে সুবিধাজনক এবং নির্দিষ্ট পরিমাপ বলতে কি বোঝায় সেটা নিয়ে আমরা যখন আলোচনা পরবর্তীতে দেখলাম যে সেই জিনিসটাও বলতে কি বোঝাচ্ছে সেটা আমরা জেনে গেলাম। তার পাশাপাশি আমরা দেখলাম যে কোনো একটি এককের প্রমাণ মান বা স্ট্যান্ডার্ড ভ্যালু বলতে কি বোঝায় সেটা আমরা দেখলাম, সেটা পরিমাপ কিভাবে করব সেটাও আমরা দেখলাম, তার কি কি বৈশিষ্ট্য থাকবে সেটা জানলাম। তারপরে আমরা দেখলাম যে একক বিভিন্ন রকম হতে পারে, মৌলিক একক, আর এগুলোকে আমরা বলে থাকি লব্ধ একক। আমি তোমাদের জানার জন্য একটু বলে রাখি, কারণ রাশি যেমন দুই প্রকারে পেয়েছিলাম, একটা হচ্ছে মৌলিক রাশি, একটা হচ্ছে লব্ধ রাশি। তো লব্ধ রাশির এগুলো হচ্ছে লব্ধ রাশি, মানে মৌলিক রাশিকে ব্যবহার করে আমরা যেগুলো রাশি পাই সেগুলো হচ্ছে লব্ধ রাশি বা ডিরাইভড কোয়ান্টিটিস। আমি একটু লিখে দিই, লব্ধ রাশি। যারা এর আগের ভিডিওটাকে দেখেছো তাদের আশা করি আর কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু যারা একটু বুঝতে অসুবিধা হচ্ছে তারা অবশ্যই আগের ভিডিওটা একটু দেখে নিও। তাহলে কি বললাম, এই মৌলিক রাশিকে ব্যবহার করে আমরা যেগুলো পাই সেগুলো হচ্ছে লব্ধ রাশি। তাই লব্ধ রাশির যে একক সেগুলোকে আমরা বলবো লব্ধ একক। লব্ধ একক সেগুলোকে কি, মৌলিক এককগুলো কি আমরা জানলাম 7টা। তো তার মধ্যে আমাদের আপাতত এই 3টিকে জানলেই হয়ে যাবে, কারণ আমরা মেকানিক্সে যতটুকু আলোচনা করব, বলবিদ্যার আমরা যেটুকু আলোচনা করব, সেক্ষেত্রে আমাদের এই 3টি এককে ব্যবহার করলেই আমাদের কাজ হয়ে যাবে। এগুলোকে আমাদের আপাতত প্রয়োজন হচ্ছে না, কিন্তু পরবর্তীতে আমরা যখন অন্যান্য টপিক নিয়ে আলোচনা করব, যখন হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স নিয়ে আলোচনা করব, বা ইলেকট্রোস্ট্যাটিক্স বা ইলেকট্রো ম্যাগনেটিজম নিয়ে আলোচনা করব, কারেন্ট ইলেকট্রিসিটি নিয়ে আলোচনা করব, তখন আমাদের তড়িৎ প্রবাহের প্রসঙ্গ আসবে, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, তা আপাতত আমাদের 3টে জানলেই হবে। তো এগুলো হচ্ছে আমাদের মৌলিক একক, এগুলো থেকে আমরা এগুলো পাই, তার মানে এগুলোকে আমরা বলবো লব্ধ একক। ঠিক আছে, তাহলে বিভিন্ন ভৌত রাশির একক তো হলো, তাদের পরিমাপের জন্য একটা স্ট্যান্ডার্ড পরিমাপও হলো, কিন্তু সমস্যা হলো যে সারা বিশ্বের এই অসংখ্য দেশের পরিমাপের পদ্ধতি হচ্ছে আলাদা আলাদা। অর্থাৎ এই প্রাচীনকাল থেকে যে পরিমাপের পদ্ধতি চলে আসছে সব দেশে আগের থেকেই, এই যে আমরা বলছি একটা স্ট্যান্ডার্ড ভ্যালু হচ্ছে, সব দেশের নির্দিষ্ট একটা পরিমাপ হচ্ছে, তো আগে থেকে এই জিনিসটা ছিল না। বিভিন্ন দেশে বিভিন্নভাবে তারা নিজেরা নিজেদের মতো করে পরিমাপ করত। তো বিভিন্ন অসুবিধা হওয়ার জন্য পরে কি করলো, বিজ্ঞানীরা সবাই মিলে ঠিক করলো যে না, এই একটা বিরাট কনফিউশন তৈরি হচ্ছে, বৈজ্ঞানিক বিভিন্ন মেজারমেন্টের ক্ষেত্রে খুব সমস্যা হচ্ছে। তো আমাদের কি করা উচিত, সবাই মিলে ঠিক করা হলো যে না, আমরা একটা স্ট্যান্ডার্ড প্রসেস ফলো করব এবং সব দেশের ক্ষেত্রে আমরা একই পরিমাপের পদ্ধতি ব্যবহার করে থাকব। সেটা কি হলো, সেটা নাম দেওয়া হলো এসআই ইউনিট সিস্টেম
বা এসআই ইউনিট পদ্ধতি, যেখানে এসআইটা হচ্ছে একটা ফ্রেঞ্চ ওয়ার্ড, এটা ফ্রেঞ্চ ওয়ার্ড, এর ফুল ফর্ম হচ্ছে সিস্টেমি ইন্টারন্যাশনাল। অর্থাৎ সবাই মিলে ঠিক করা হলো এই এসআই ইউনিট পদ্ধতি আমরা ব্যবহার করব এবং সব দেশের ক্ষেত্রেই এই পদ্ধতি সাহায্যে আমরা পরিমাপ করে থাকব। কেন এই কথাটা বলা হলো? কারণ বিভিন্ন দেশে পরিমাপের পদ্ধতি আলাদা আলাদা। যেমন ধরো আমরা ওজনকে পরিমাপ করার জন্য বা ভরকে পরিমাপ করার জন্য কি ব্যবহার করি? কিলোগ্রাম। কিছু কিছু দেশ এমন রয়েছে, ইউরোপিয়ান দেশগুলোতে ব্যবহার করা কি? পাউন্ড। যে জিনিসটা আমরা একটু পরিচিত হয়েছি কিভাবে না, আমরা যখন কেকের যে ওজনকে পরিমাপ করে থাকি সেটা আমরা কি বলে থাকি? আমাদের একটা 1 পাউন্ডের কেক দিন বা 2 পাউন্ডের একটা কেক দিন। তাহলে সেখানে দেখো পাউন্ড, সেই পাউন্ডটাও কিন্তু একটা ভরের একক। আবার আমরা কি জানি, আমাদের দেশে ভরের একককে পরিমাপ করার জন্য পাউন্ডে ব্যবহার করে না, আমরা কিলোগ্রামে ব্যবহার করে থাকি বা গ্রামে ব্যবহার করি বা মিলিগ্রামে ব্যবহার করে থাকি, তাই না? তো বিভিন্ন দেশের পদ্ধতি আলাদা আলাদা, একটা কনফিউশন। সেটার জন্য কি করা হলো যে না, সবাই মিলে ঠিক করা হলো যে আমরা একটা স্ট্যান্ডার্ড প্রসেস ফলো করব, সেটা হচ্ছে এসআই ইউনিট সিস্টেম বা সিস্টেমি ইন্টারন্যাশনাল, এসআই পদ্ধতি আমরা ব্যবহার করব। তো বিভিন্ন দেশে প্রচলিত যে বিভিন্ন এককের পদ্ধতি, সে পদ্ধতিগুলো কি কি আমি একটু এখানে লিখে দিই, তাহলে তোমাদের বোঝাতে একটু সুবিধা হবে। যে বিভিন্ন দেশের এককের পদ্ধতিগুলো আলাদা আলাদা। কিছু কিছু দেশ রয়েছে যারা এসআই পদ্ধতি ব্যবহার করে, এসআই পদ্ধতির পরে এসছে। কিছু কিছু দেশ ছিল যারা সিজিএস পদ্ধতি ব্যবহার করতো, কিছু কিছু দেশ ছিল যারা এমকেএস পদ্ধতি ব্যবহার করতো, কিছু কিছু দেশ ছিল এফপিএস পদ্ধতি ব্যবহার করতো। তো পরে বিজ্ঞানীরা মিলে ঠিক করলো যে না, এত কিছু কনফিউশন রাখা যাবে না, আমরা সবাই মিলে এই এসআই পদ্ধতি ব্যবহার করব এবং এই পদ্ধতির হিসাবেই আমরা সমস্ত কিছু পরিমাপ করব। তো আমাদের এই ফিজিক্সের আলোচনায় বা আমাদের ফিজিক্স বইতে যত পরিমাপের পদ্ধতি তোমরা দেখতে পাবে, সেখানে কিন্তু মেইনলি এসআই ইউনিট পদ্ধতি এবং সিজিএস ইউনিট পদ্ধতিকেই ব্যবহার করা হয়ে থাকে, এমকেএস বা এফপিএস কে ব্যবহার করা হয় না। তোমরা এটা মনে রাখবে, এসআই পদ্ধতি এবং সিজিএস পদ্ধতি থেকে আমরা মেইনলি ব্যবহার করে থাকি। তো এখানে আমরা একটু চোখ বুলিয়ে নিই যে এই লেন্থ বা দৈর্ঘ্য, মাস বা ভর এবং টাইম বা সময়, এদেরকে আমরা বিভিন্ন পদ্ধতিতে যদি আলাদা আলাদাভাবে দেখতে চাই তাহলে কিরকম ভাবে পাই, সেটাই আমি চার্টের মধ্যে দিয়ে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য। লেন্থকে পরিমাপ করার জন্য আমরা এসআই পদ্ধতিকে মিটার ব্যবহার করি, মাসকে পরিমাপ করার জন্য কিলোগ্রামকে ব্যবহার করি এবং টাইমকে পরিমাপ করার জন্য সেকেন্ডকে ব্যবহার করি। ঠিক একইভাবে এই দৈর্ঘ্যকেই যখন আমরা সিজিএস পদ্ধতিতে পরিমাপ করি তখন আমরা বলবো সেন্টিমিটারে, যখন মাসকে পরিমাপ করি তখন গ্রামে, এবং টাইমকে যখন পরিমাপ করি তখন সেকেন্ডে। এমকেএস পদ্ধতি যেটা আগে থেকে প্রচলিত ছিল, সেক্ষেত্রে দেখো এমকেএস এ আর এসআই পদ্ধতি কোনো পার্থক্য নেই। এসআই পদ্ধতিতে আমরা লেন্থ, মাস এবং টাইমকে যেমন মিটার, কিলোগ্রাম এবং সেকেন্ডে পরিমাপ করে থাকি, এমকেএস পদ্ধতিতে মিটার, কিলোগ্রাম ও সেকেন্ডে পরিমাপ করে থাকি। তার মানে আমি কি বলতে পারি, এই এমকেএস পদ্ধতিরই উন্নত রূপ হচ্ছে আমাদের এসআই পদ্ধতি। পরিষ্কার? তাহলে এসআই পদ্ধতিটা হচ্ছে এই এমকেএস পদ্ধতির একটা উন্নত রূপ বা মডিফাইড ভার্সন। আর এফপিএস পদ্ধতিও বিভিন্ন দেশে ব্যবহার করা হয়ে থাকে। এফপিএস পদ্ধতিতে লেন্থকে পরিমাপ করা হয় ফুটে, আর মাসকে পরিমাপ করা হয় পাউন্ডে, যে কথা একটু আগে আমি বললাম, আর টাইমটাকে সবসময় সব দেশেই এই সেকেন্ডেই স্ট্যান্ডার্ড হিসেবে হিসাব করা হয়ে থাকে। হলো? তাহলে আশা করি এই চার্টটা তোমরা একটু মনে রাখবে, তাহলে দেখবে তোমাদের হিসাবের ক্ষেত্রে বা তোমাদের বিভিন্ন পরবর্তীতে যে আলোচনাগুলো থাকবে সেক্ষেত্রে অনেক বেশি সুবিধা হবে। তো এখানে আমি একটু কথা বলে রাখতে চাই যে এসআই পদ্ধতি, সিজিএস পদ্ধতি এবং এমকেএস পদ্ধতি বা এসআই সিস্টেম, সিজিএস সিস্টেম ও এমকেএস সিস্টেমকে, এগুলোকে আমরা বলে থাকি মেট্রিক সিস্টেম বা মেট্রিক পদ্ধতি। এই মেট্রিক কথাটা একটু পরিচিত পরিচিত আশা করি লাগছে। আমরা ছোটবেলায় এই জিনিসটা অনেক ব্যবহার করেছি, আমাদের যে এডুকেশন সিস্টেমটাই তাই, যে আমরা এই মেট্রিক পদ্ধতির সঙ্গে আমরা ছোটবেলা থেকেই পরিচিত। সেটা কি? সেটা হচ্ছে এই জিনিসটা, কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি। আমরা ছোটবেলা থেকে আমাদের হাতে ধরে ধরে শিখিয়ে দেওয়া হয়েছে কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি। এই জিনিসটা অ্যাকচুয়ালি কি বোঝানো হচ্ছে? দেখো, এই যে মিটার, আমরা একটু আগে আমরা এই জিনিসটা অলরেডি আলোচনা করেই ফেলেছি, তো আমি একটু লিখে দিই। এই মিটার, মনে করো 1 মিটার। আমরা কেন বলেছিলাম সুবিধাজনক? কারণ সুবিধাজনক বলতে এই কারণে বলেছিলাম যে আমরা কিলোমিটার বা মিলিমিটার বা সেন্টিমিটার না ধরে আমরা যদি মিটারকে ধরি, তাহলে মিটারটা হচ্ছে মাঝামাঝি একটা জায়গা। তাহলে মিটারকে জানা থাকলে মিটার থেকে ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার বের করা যেমন সহজ হবে, মিটার থেকে ডেকামিটার, হেক্টোমিটার, কিলোমিটার বের করাটা সহজ হবে। কিন্তু ঠিক একইভাবে প্রমাণ মান হিসেবে যদি আমরা সেন্টিমিটারকে ধরতাম, তাহলে সেন্টিমিটার থেকে মিলিমিটার বের করা সহজ হতো, ডেসিমিটার বের করা, মিটার বের করা সহজ হতো, কিন্তু সেন্টিমিটার থেকে কিলোমিটার বের করতে একটু কষ্ট হতো।
কিন্তু মাঝামাঝি কোনো একটা জায়গায় থাকার জন্য মিটারটা আমাদের অনেক বেশি সুবিধা করে। ঠিক আছে, তো আমরা কি বললাম যে মেট্রিক পদ্ধতি বা মেট্রিক সিস্টেমে কি হয়, মিটার থেকে যদি আমরা ডেসিমিটারে যেতে চাই বা পেছন দিকে যেতে চাই, তাহলে আমাকে এই মিটারের যত ভ্যালু থাকবে তাকে আমরা 10 দিয়ে ভাগ করব। আমি যত ঘর যাব ততগুলো শূন্য দিয়ে ভাগ করতে হবে। মানে আমি যদি মিটার থেকে ডেসিমিটারে আসি, তাহলে আমি কত ঘর আসলাম? 1 ঘর। তার মানে 10 দ্বারা ভাগ করতে হবে। যদি আমি সেন্টিমিটারে আসি, তাহলে কয় ঘর আসলাম? 2 ঘর। তাহলে একের পিছনে দুটো শূন্য দাও, কত হলো? 100। তাহলে 100 দ্বারা ভাগ করতে হবে 1 মিটারকে। তাহলে 1 মিটারকে যদি আমি 100 দ্বারা ভাগ করি, সেন্টিমিটার পেয়ে যাবো। আমি যদি 1 মিটার থেকে মিলিমিটার পেতে চাই, তাহলে 1 মিটার থেকে মিলিমিটারে কতটুকু পার্থক্য? 1 2 3 পার্থক্য। অর্থাৎ একের পিছনে আমরা 3টা শূন্য দিব, সেটা দ্বারা মানে 1000 দ্বারা আমি যদি 1 মিটারকে ভাগ করি, তাহলে আমরা পাবো 1 মিলিমিটার। পরিষ্কার? ঠিক একইভাবে আমি যদি 1 মিটার থেকে 1 ডেকামিটার পেতে চাই, মানে উপর দিকে যেতে চাই বা সামনের দিকে যেতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের উল্টো গুণ করতে হবে। অর্থাৎ আমি 1কে আমরা 10 দ্বারা গুণ করব। 1কে যদি 1 মিটার থেকে যদি আমি 1 হেক্টোমিটার যেতে চাই, তাহলে আমরা কয় ঘর আসলাম? মিটার থেকে 1 2 ঘর আসলাম, মানে দুটো শূন্য, অর্থাৎ 100 দ্বারা গুণ করব। ঠিক আছে, মিটার থেকে যদি আমরা কিলোমিটারে যেতে চাই, 1 2 3 ঘর আসলাম, 3 ঘর মানে একের পিছনে 3টা শূন্য, অর্থাৎ 1000 দ্বারা যদি আমি 1কে গুণ করি, তাহলে আমরা 1 কিলোমিটার পেয়ে যাব। তাহলে দেখো প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স কত? এটার মধ্যে এটা ডিফারেন্স 10-এর, এটার মধ্যে 10-এর, এটার মধ্যে 10-এর, এটার মধ্যে ডিফারেন্স 10 10 10। বুঝা গেল? তো আমরা যত পেছন দিকে যেতে থাকবো বা নিচের দিকে যেতে থাকবো, তত আমরা 10 দিয়ে ভাগ করতে থাকবো। আর যত আমরা সামনের দিকে উপর দিকে যেতে থাকবো বা বেশির দিকে যেতে থাকবো, তত আমরা 10 দিয়ে গুণ করতে থাকবো। পরিষ্কার? এই জিনিসটা আশা করি তোমরা জানো। তাহলে 1 মিটার থেকে যদি আমি ডেসিমিটার যেতে চাই, তাহলে 10 টু দি পাওয়ার -1 দ্বারা গুণ করব। 10 টু দি পাওয়ার -n দ্বারা গুণ করব। ঠিক একইভাবে আমি যদি সেন্টিমিটার যেতে চাই, তাহলে 10 টু দি পাওয়ার -2 দ্বারা গুণ করবো। এই কথাটা আমি একটু আগে বলেওছিলাম যে 1/100 কে আমরা 10 টু দি পাওয়ার -2 লিখতে পারি। তাই এটা যদি আমরা মিলিমিটার থেকে এটাকে যদি আমি লিখতে চাই, তাহলে 10 টু দি পাওয়ার -3 লিখব। ঠিক একইভাবে এটাকে আমরা 10 বা 10 টু দি পাওয়ার 1 লিখতে পারি, এটাকে 10 টু দি পাওয়ার 2 লিখতে পারি, এটাকে 10 টু দি পাওয়ার 3 লিখতে পারি। আশা করি এগুলো তোমাদের এখন আর বুঝতে কোনো অসুবিধা নেই, অলরেডি তোমরা এগুলোর সঙ্গে ফ্যামিলিয়ার হয়েই গেছো। এছাড়া আমাদের কি রয়েছে? এছাড়া রয়েছে আমাদের কি, যেমন ধরো আমরা যেমন ব্যবহার করে থাকি 10 টু দি পাওয়ার -6, এটা আসলে বোঝায় মাইক্রো। যেমন আমরা মিটার থেকে ডেসি সেন্টি মিলি আসলাম, মিলির থেকে যদি ছোট কিছু পরিমাপ করতে হয়, তখন আমরা কি করি? মাইক্রোকে পরিমাপ করে থাকি। মাইক্রোকে আমরা কিভাবে করি? 10 টু দি পাওয়ার -6 দ্বারা গুণ করে দেব। 1 মিটারকে যদি আমি 10 টু দি পাওয়ার -6 দ্বারা গুণ করি, তাহলে আমরা 1 মাইক্রোমিটার পাবো। ঠিক একইভাবে আমরা যদি 10 টু দি পাওয়ার -9 দ্বারা গুণ করে দিই, তাহলে আমরা 1 ন্যানোমিটার পাবো। ঠিক একইভাবে আমরা যদি 10 টু দি পাওয়ার -12 দ্বারা গুণ করে দিই, তাহলে 1 পিকোমিটার পাবো। ঠিক আছে, আমি যদি উপর দিকে যেতে চাই, তাহলে আমরা যদি 10 টু দি পাওয়ার +6 দ্বারা গুণ করে দিই, তাহলে মেগা, অর্থাৎ মেগামিটার বা মিলিয়ন কত সেটা আমরা পেয়ে যাব। তাই আশা করি এগুলো তোমরা জানো অলরেডি। ঠিক আছে, তো এটা নিয়ে আমি আর ব্যাপারটাকে এগোচ্ছি না। তাহলে এসআই, সিজিএস এবং এমকেএস পদ্ধতিকে বলা হয় মেট্রিক পদ্ধতি। ঠিক আছে, তাহলে এই যে মেট্রিক পদ্ধতির সুবিধা কি বা কিভাবে ক্যালকুলেট করতে হয়, আশা করি তোমাদেরকে এই জিনিসটার মাধ্যমে আমি বোঝাতে পারলাম। তো আলোচনার একদম শেষে চলে এসেছি। এখন যে শেষ টপিকটা রয়েছে, অর্থাৎ শেষ যে আলোচনাটি রয়েছে, সেখানে আমরা দেখব যে একককে লেখার পদ্ধতিটা কি। কি বললাম? একক লেখার কতগুলো পদ্ধতি বা কতগুলো নিয়ম রয়েছে, সেগুলো কি? চলো সেটা একটু দেখে নেওয়া যাক। প্রথম নিয়ম হচ্ছে যে মনে করো 1 সেন্টিমিটার, সেন্টিমিটারকে তো আমরা কি লিখি? সেন্টিমিটার মনে করো আমি কি লিখলাম, যদি আমি এটা কোথায় লিখি, একটু ফাঁকা জায়গা, এই যে এখানে লিখলাম। মনে করো আমি কি লিখি? সেন্টিমিটার অ্যাকচুয়ালি কি? CENTI, সেন্টিমিটার, এরকম তো কথাটা। তো অনেকের মনে হতে পারে আমি এই এত বড় কথাটাকে যখন আমরা ছোট করে লিখবো, তাহলে CM একটা ডট দেওয়া উচিত। কেন? আমরা জানি কি, আমরা যেমন জানি ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট মানে হচ্ছে DISTRICT, ডিস্ট্রিক্ট। কিন্তু আমরা যখন অ্যাড্রেস লিখি, তখন আমরা ডিস্ট্রিক্ট কথাটা পুরোটা লিখি না, খালি DIST লিখে দিই, তারপর একটা ডট দিয়ে দিই। তার মানে আমরা বুঝি এটা একটা ডিস্ট্রিক্টকে বোঝাচ্ছে। ঠিক একইভাবে আমি সেন্টিমিটারকে যদি আমরা লিখতে যাই, সেন্টিমিটারকে যদি আমরা শর্টে লিখতে যাই, তাহলে আমরা CM লিখবো। তাহলে CM এর এখানে একটা ডট দেওয়া উচিত।
কিন্তু একক লেখার নিয়ম বলে যে না, এই ডট দেওয়া যাবে না। পরিষ্কার? দ্বিতীয় হচ্ছে যে আমরা সিঙ্গুলার বা প্লুরাল এই জিনিসটা জানি, বা অর্থাৎ এক বচন থেকে যদি আমরা বহু বচনে যাই, তাহলে সেন্টিমিটার থেকে সেন্টিমিটার্স হয়ে যাওয়া উচিত। তাহলে সেন্টিমিটার্স একটা এস লেখা উচিত। একক লেখার নিয়ম বলে যে না, এই এস লেখার দরকার নেই, আমরা শুধুমাত্র সিএম লিখলেই হয়ে যাবে। তাহলে একটা হচ্ছে একটা সিঙ্গুলার ফর্ম বা এক বচন, তাহলে সেক্ষেত্রে আমরা সেন্টিমিটার লিখছি, এটা তো সঠিক। কিন্তু সেটা যদি 7 সেন্টিমিটার লিখতাম সেটাও সঠিক হতো, কিন্তু আমি 7 সেন্টিমিটারের পর একটা এস লিখে দিতাম তাহলে এটা ভুল হয়ে যেত, বা এখানে ডট দিয়ে দিতাম তাহলে ভুল হয়ে যেত। বোঝা গেল একক লেখার প্রথম নিয়মটা কি। দ্বিতীয় নিয়ম কি বলা হচ্ছে, ধরো আমরা একটা রাশি ধরি ভরবেগ। ভরবেগকে সাধারণত আমরা পি লেটার দিয়ে রিপ্রেজেন্ট করি, মোমেন্টাম, যাকে আমরা অন্য একটা নামেও জানি ভরবেগকে, সেটা হচ্ছে মোমেন্টাম। তাহলে এই ভরবেগ এটাকে আমরা লিখি কি, ভর এবং বেগের গুণফল, এটা আমরা জানি। এবার ভর এবং বেগ, বেগকে আমরা কি লিখতে পারি, বেগ মানে আমরা জানি সরণ ডিভাইডেড বাই সময়। তাহলে এটা হচ্ছে আমাদের ভর, এটা হচ্ছে সরণ, সরণ বসলে একটা দৈর্ঘ্যকে বোঝায়, যেটা আমি তোমাদের আগেও বলেছি, আর টিটা হচ্ছে সময়। এবার আমরা যদি এখন এই এক্সপ্রেশনটার মধ্যে এই এম মানে ভর, এস মানে সরণ বা দৈর্ঘ্য, এবং টি মানে হচ্ছে সময়, এগুলোর এককগুলো লিখি, তাহলে আমি কি লিখবো, এই ভরবেগের এককটা কি দাঁড়াবে, ভরবেগের একক দাঁড়াবে কেজি মিটার পার সেকেন্ড। এই যে এম আর এই যে এম, এই দুটো কিন্তু আলাদা জিনিস। আমি কি বললাম, এই এম মানে হচ্ছে ভর, আর এই এমটা হচ্ছে মিটার দৈর্ঘ্যকে বোঝাচ্ছে। কথা বুঝতে পারলে তো? এটা হচ্ছে এই যে পি ইজ ইকুয়ালস টু এম বি, এটা হচ্ছে ভরবেগের একটা সমীকরণ। এই সমীকরণটাকে আমি একটু বেগটাকে ভেঙে সরণ ডিভাইড বাই সময় এইভাবে লিখেছি। এবার এই সমীকরণের প্রত্যেকটা টার্মকে তাদের যে এককগুলো, সেই করসপন্ডিং এককগুলো দিয়ে যদি লিখি, তাহলে কি দাঁড়ালো, এটা কেজি মিটার পার সেকেন্ড। এবারে কেজি মিটার পার সেকেন্ড এই কথাটাকে তো আমরা এইভাবে লিখতে পারি, কেজি মিটার পার সেকেন্ড। আবার এই জিনিসটাকে তো আমরা এইভাবেও লিখতে পারি, কেজি মিটার পার সেকেন্ড। এই একক লেখার নিয়ম বলে যে না, আমরা কেজি মিটার পার সেকেন্ড, এই কেজি এবং মিটার এই দুটো তো একটা গুণফল, তো গুণফলটা এই গুণটাকে বোঝানোর জন্য আমরা ডট ব্যবহার করতে পারি পারি। যদি আমি গুণফল বোঝানোর জন্য কোনো ডট ব্যবহার না করি তাও চলবে, তাও চলবে, কারণ এখানে কি আমরা যে লিখেছি এম ভি, এম এবং ভি এর গুণফল, তো গুণফল লেখার জন্য তো আমরা এখানে ডট দিইনি, তা তো কি এটা কি গুণ বোঝাচ্ছে না, গুণ বোঝাচ্ছে। তো একক লেখার নিয়মের ক্ষেত্রেও সেই কথাই বলা হচ্ছে যে আমরা দুটো এককের গুণফল বোঝানোর জন্য আমরা ডট দিতেও পারি, নাও দিতে পারি, দুটোই অ্যাকসেপ্টেবল। কিন্তু আমরা যদি এই দুটো গুণফল বোঝানোর জন্য মাঝখানে একটা ক্রস চিহ্ন দিয়ে দিলাম, এটা অ্যাকসেপ্টেবল না, আমরা এটাকে অ্যালাউ করব না। পরিষ্কার? তাহলে ব্যাপারটা বোঝা গেল। একক লেখার নিয়ম বলছে যে কোনো একটি এককের মধ্যে কোনো একটা রাশির এককগুলো যখন আমরা লিখবো, তাহলে একক দুটোর মধ্যবর্তীকার যে গুণফল, এই গুণফলটাকে বোঝানোর জন্য আমরা ডট লিখতেও পারি, ডট নাও লিখতে পারি, কিন্তু ক্রস লেখা যাবে না, মানে এই ক্রস সাইনটা দেওয়া যাবে না। পরিষ্কার হলো কথাটা? আচ্ছা, এবার তৃতীয় নিয়মটা কি বলা হচ্ছে, তৃতীয় নিয়ম বলা হচ্ছে, ধরো আমি তোমাদেরকে এখানে আরেকটা এক্সপ্রেশন দিই। ধরো আমরা জানি এস ইজ ইকুয়ালস টু ভি ইন্টু টি, বা এটাকে যদি আমি ঘুরিয়ে লিখি তাহলে কি লিখতে পারি, ভি ইজ ইকুয়ালস টু এস ডিভাইডেড বাই টি, অর্থাৎ বেগ মানে হচ্ছে সরণ ডিভাইড বাই সময়। তাহলে এইটাকে আমি একটু অন্যভাবেও তো লিখতে পারি, এস ইন্টু টি ইনভার্স, কারণ আমরা জানি 1/t কে আমি যদি উপরের দিকে লিখি তাহলে টি টু দি পাওয়ার -1 লিখতে পারি। আচ্ছা, এই যে এক্সপ্রেশনটা এখানে এই সরণ এবং সময়ের এককগুলোকে যদি আমি লিখি তাহলে কি দাঁড়াবে, সরণের একক হচ্ছে মিটার আর সময়ের একক হচ্ছে সেকেন্ড, তাহলে এইটাকে আমি মিটার পার সেকেন্ড এভাবে লিখতে পারি। এটাকে আমি মিটার সেকেন্ড ইনভার্স এভাবে লিখতে পারি। আবার এটাকে মিটার পার সেকেন্ড, এভাবেও মিটার পার সেকেন্ড, এটাও মিটার পার সেকেন্ড বললাম, কিন্তু এখানে কখনো ভাগ বোঝানোর জন্য আমরা এটাকে এম ডিভাইডেড বাই এস লিখছি, আবার কখনো এম ডিভাইডেড বাই এস এভাবে লিখছি। ব্যাপারটা বোঝা গেল? তো একক লেখার নিয়ম বলছে যে এটাও অ্যাকসেপ্টেবল, এটাও অ্যাকসেপ্টেবল, এটাও অ্যাকসেপ্টেবল, মানে তিনভাবেই আমরা লিখতে পারি, এর মধ্যে কোনো সমস্যা নেই। পরিষ্কার? আচ্ছা, চতুর্থ নিয়ম কি বলছে, চতুর্থ নিয়ম বলছে যে মনে করো আমরা উষ্ণতাকে রিপ্রেজেন্ট করতে চাই, তো উষ্ণতার একক আমরা দেখেছি, উষ্ণতার একক হচ্ছে কেলভিন এককে প্রকাশ করা হয়। তাহলে কেলভিন একক প্রকাশ করার জন্য আমরা ডিগ্রি কেলভিন লিখবো না, শুধু কেলভিন লিখবো।
আমি যদি বলতাম 45 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে এটা সঠিক। সেন্টিগ্রেড লেখার জন্য আমরা ডিগ্রি সাইনটা ব্যবহার করব, কিন্তু কেলভিন লেখার জন্য এই ডিগ্রি সাইনটাকে ব্যবহার করব না। পরিষ্কার হলো চতুর্থ নিয়ম কি? খুব সহজ নিয়ম। এবং পঞ্চম এবং শেষ যেটা নিয়ম, সেটা হচ্ছে, ধরো আমি এখানে লিখছি, এটা তো আমরা লিখলাম কি বেগের সমীকরণ। আমরা যদি ত্বরণের সমীকরণ লিখি, তাহলে ত্বরণ মানে হচ্ছে বেগ ডিভাইডেড বাই সময়। আবার বেগ মানে হচ্ছে সরণ ডিভাইডেড বাই সময়, এই যে একটু আগে দেখলাম। তাহলে এই এক্সপ্রেশনটা কি দাঁড়ালো? এস ডিভাইডেড বাই টি স্কোয়ার, বা এটাকে আমি একটু ঘুরিয়ে লিখলে এস টি টু দি পাওয়ার -2। এই টি স্কোয়ারটাকে উপরে লিখলাম, তাহলে এস টি টু দি পাওয়ার -2 এরকম হলো। তাহলে এই এক্সপ্রেশনটার এককগুলোকে যদি আমি লিখি, তাহলে কি দাঁড়ালো? সরণের একক হচ্ছে মিটার, আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার আমরা এইভাবে লিখতে পারি, অর্থাৎ এইভাবে লিখতে পারি। আবার এই জিনিসটাকে যদি লিখতে হয়, তাহলে মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। একক লেখার নিয়ম বলছি দুটোই অ্যাকসেপ্টেবল। কিন্তু আমি যদি বলি না, আমার এটা মিটার পার সেকেন্ড, এটা ভুল। মানে ধরো এখানে আমরা কি পেলাম? a ইজ ইকুয়ালস টু এস ডিভাইডেড বাই টি ডিভাইডেড বাই টি। এবার অনেকের মনে হতে পারে যে এস ডিভাইডেড বাই টি ডিভাইড বাই টি, এটা মনে হয় এটাকে এইভাবেও লিখতে পারি, এস ডিভাইডেড বাই টি ডিভাইডেড বাই টি। কিন্তু এটা মনে রাখতে হবে যে আমরা এস ডিভাইডেড বাই টি ডিভাইডেড বাই টি মানে কিন্তু এটা নয়, এটা কিন্তু ভুল কথা। পরিষ্কার? তার মানে আমরা এই এক্সপ্রেশনটার মধ্যে অনেকে বলতে পারে যে এস এম ডিভাইড বাই এস স্কোয়ার বা এম এস টু দি পাওয়ার -2 আর এম ডিভাইডেড বাই এস ডিভাইড বাই এস একই কথা। উত্তর হচ্ছে যে না, এটা অ্যাকচুয়ালি ভুল। এই জিনিসটা আসলে কি বোঝানো হচ্ছে? এই জিনিসটা আসলে বোঝাচ্ছে এরকম, এস ডিভাইডেড বাই টি আর গুণ 1 ডিভাইডেড বাই টি, তার মানে এস ডিভাইডেড বাই টি স্কোয়ার, এইভাবে। এটার মানে কিন্তু এটা নয় যে এস ডিভাইডেড বাই টি ডিভাইডেড বাই টি। এই জিনিসটা ভুল। অর্থাৎ এই করসপন্ডিং যে এককের যে এক্সপ্রেশন মিটার পার সেকেন্ড, এটাও ভুল। আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে একক লেখার নিয়মগুলো কি কি। এই জিনিসগুলো তোমরা মনে রাখবে, কারণ পরবর্তীতে যত ক্ষেত্রেই আমরা কোনো কিছুর পরিমাপ করতে যাব, কোনো রাশির পরিমাপ করতে যাব, এবং তার যে এককগুলো লিখতে হবে, তো এই জিনিসগুলোকে মাথায় রেখে আমাদের এককগুলোকে লিখতে হবে। আশা করি একক সম্পর্কে একটা পরিষ্কার ধারণা তোমাদেরকে আমি দিতে পারলাম। তাহলে আজকে আলোচনা আমরা এখানে শেষ করছি। সুস্থ থাকো, ভালো থাকো, সঙ্গে থাকো। ধন্যবাদ।